হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। চুপ এবার, আজকে সবাই চুপ, আজকে কোনো কথা হবে না। তোমাদের মিউট করো। কথা দাদা, একটা কথা। দাদা একটা কথা বলবো শুধু। একটা কথা বলো, তাড়াতাড়ি বলো। দাদা, নিউটনীয় বলবিদ্যা শুরু না করে আমি যদি কাজ ক্ষমতা শুরু করি, এটা কি কোনো সমস্যা হবে? একটু আগে নিউটনের বলবিদ্যা করা বেটার। না মানে আমার তো ক্লাস গ্যাপ পড়ে গেছে অনেক, মানে কভার দিতে পারতেছি না। নিউটনের বলবিদ্যাটা আগে শেষ করো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া এই চ্যাপ্টার আর ক্লাস কয়টা লাগবে? সবাই মাইক্রোফোন অফ করো। কি ব্যাপার, আমি এখান থেকে মাইক্রোফোন অফ করলে হয় না কেন? আমি বুঝি না তো জিনিসটা। আজকে ফেসবুকের কমেন্ট দেখবো, আজকে ওয়েব অ্যাপের কমেন্ট দেখবো না, ফেসবুকের কমেন্ট দেখবো। ওকে, তাহলে ফেসবুকে চলে যাই। ওকে সবাই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আশা করি। আজকে আমরা হচ্ছে আচ্ছা অন্য একটা অধ্যায়ের হেডিং চলে আসছে। এখানে হবে পদার্থবিজ্ঞানের ধর্ম। ঠিক আছে, এটা তোমাদের দেখার দরকার নাই, এটা হেডিংটা অন্য একটা অধ্যায়ের হেডিং চলে আসছে। আচ্ছা যাই হোক, লাস্ট লেকচারে ছিল এটা। ভাইয়া আমরা দেখি। ভাই সাউন্ড হ্যাঁ বলো। আসছে না? আমার সাউন্ড পাওয়া যাচ্ছে না? ভাইয়া সাউন্ড তো ক্লিয়ার আছে। ভাই সাউন্ড শোনা যায় না। সবাই মাইক্রোফোন গুলো অফ করো না। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সবাই মাইক্রোফোন অফ করতে। তোমরা মাইক্রোফোন গুলো অফ করো, সবার মাইক্রোফোন গুলো অফ করো তো। সবাই মিউট করো, মিউট করো, নিজেদের মিউট করো সবাই। সবাই মিউট করো, মিউট না করলে আমি ওয়েব অ্যাপ থেকে আজকে ক্লাস লিভ দিয়ে দিব যদি মিউট না করো। ওকে ওকে, এইখানে একটু ভুল হয়ে গেছে। এটা পদার্থের গাঠনিক ধর্ম হবে। হ্যাঁ, পদার্থের গাঠনিক ধর্ম হবে। ঠিক আছে, এটা অন্য একটা অধ্যায়ের হেডিং চলে আসছে। তো পদার্থের গাঠনিক ধর্মের 4 নম্বর ক্লাস, এটা ঠিক আছে। তো দেখো, আমরা আগের ক্লাসে ইয়ং গুণাঙ্কের সূত্র, তারের সমবায়, তারের সম্প্রসারণে কৃত কাজের সূত্র, তারের একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তির হিসাব নিকাশ গুলা করছিলাম। মোটামুটি আমাদের যে সূত্রগুলা লাগবে, যে সূত্রগুলা ম্যাথ করার জন্য দরকার, সেই সূত্রগুলো আমাদের হাতে আছে। তো এখন আমরা হচ্ছে কিছু ম্যাথ করা শুরু করছিলাম। তো আজকে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেমই বেশি সলভ করবো, আর দুই একটা থিওরি দেখবো আর কি। তো আসো আমরা দ্রুত প্রবলেম সলভ করা শুরু করে দিই। প্রথম যে কোশ্চেনটা দেখো, এটা একটা সৃজনশীল প্রশ্ন এবং বোর্ডে আসা প্রশ্ন। দুইটা গ্রাফ দেওয়া আছে। কিসের গ্রাফ? পীড়ন বিকৃতির গ্রাফ। প্রথম গ্রাফটা হচ্ছে পীড়ন বনাম বিকৃতির গ্রাফ। আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তাহলে পীড়ন বিকৃতির যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা হবে এরকম মূলবিন্দুগামী একটা সরল রেখা। এখানে মান দেওয়া আছে, বলা আছে প্রথম তারের জন্য, এটা হচ্ছে প্রথম চিত্র, প্রথম তারের কথা। এই তারের জন্য বিকৃতি হচ্ছে 10⁻², যেখানে পীড়ন হচ্ছে 2 × 10⁻13। পীড়নের কিন্তু একক আছে, বিকৃতির একক নাই। পীড়নের এককটা হচ্ছে নিউটন/মিটার²। এটা হচ্ছে পীড়নের একক। বিকৃতির কোনো একক নাই, কারণ বিকৃতি তো একই রাশির অনুপাত, এই জন্য এর কোনো একক নাই। এটা হচ্ছে প্রথম তারের জন্য গ্রাফ দেওয়া। এবার দ্বিতীয় তারের জন্য আরো একটা গ্রাফ দেওয়া আছে, মানে দুইটা তারের গ্রাফ দেওয়া আছে।
তো দ্বিতীয় তারের জন্য গ্রাফটা কি দেওয়া আছে? দ্বিতীয় তারের জন্য গ্রাফটা দেওয়া আছে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি বনাম দৈর্ঘ্য বৃদ্ধির বর্গের গ্রাফ, দৈর্ঘ্য বৃদ্ধি তার বর্গের গ্রাফ। তুমি আগে আমাকে বলো তো সঞ্চিত শক্তি বনাম দৈর্ঘ্য বৃদ্ধির বর্গের গ্রাফটা কেমন হবে? ধরো এমসিকিউতে আসছে নিচের কোনটি সঠিক গ্রাফ? বলো স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের সঞ্চিত শক্তি এবং দৈর্ঘ্য বৃদ্ধির বর্গের গ্রাফটা কেমন হবে? সঞ্চিত শক্তি হচ্ছে ই বা ইপি, পটেনশিয়াল এনার্জি, সঞ্চিত শক্তি, টোটাল কৃত কাজ ডব্লিউ। তো সেইটা বনাম হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির বর্গের গ্রাফ। দেখো গ্রাফ কেমন হবে এই জিনিসটা কেউ যখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি একটু সূত্র লিখে ফেলবা, দেখবা নিজেই বুঝে যাবা যে গ্রাফটা কেমন হবে। ইপি বা ডব্লিউ ইকুয়াল টু, দেখো তো মনে আছে কিনা, হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল, এইটাই ছিল না আমাদের সূত্র? তাহলে এখানে ইপি এটা নেওয়া হয়েছে হচ্ছে ওয়াই অক্ষে, তাহলে ওয়াই অক্ষে ইপি নেওয়া হয়েছে, এটা ওয়াই অক্ষে। ওকে, হাফ কনস্ট্যান্ট, তারের ইয়ং গুণাঙ্ক কনস্ট্যান্ট, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, তারের আদি দৈর্ঘ্য বড় হাতের এলটা কনস্ট্যান্ট। এই যে এই কনস্ট্যান্টটাকে আমি বললাম এই কনস্ট্যান্টটা হচ্ছে এম, ধরলাম যে কনস্ট্যান্টটা এম। এবার এই যে দৈর্ঘ্য বৃদ্ধির বর্গের গ্রাফ, দৈর্ঘ্য বৃদ্ধির বর্গ, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ছোট হাতের এল তার বর্গ এল স্কয়ার। তাহলে এল স্কয়ারটাকে নেওয়া হয়েছে এক্স অক্ষে, এক্স অক্ষে যে এক্স অক্ষে কি নেওয়া হয়েছে এল স্কয়ার, তাহলে এল স্কয়ারটাই হচ্ছে আমার এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু কি এম এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, কেমন রেখা? মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এখানেও রেখাটা মূল বিন্দুগামী একটা সরল রেখায় হবে এবং আমাদের এটাই দেওয়া আছে। এবার দ্বিতীয় তারের জন্য কিছু তথ্য দেওয়া আছে, বলা আছে এটা হচ্ছে 4 এসআই একক, এটা হচ্ছে মিটার স্কয়ার, আর সঞ্চিত শক্তি হচ্ছে 0.7 ইন্টু 10⁻11 এককটা হচ্ছে জুলে, জুল এককে, এটা আমাদের দেওয়া আছে। তো এইটা কোন তারের জন্য? দ্বিতীয় তারের জন্য, অর্থাৎ দুইটা তারের গ্রাফ আমাদের দেওয়া আছে, দুইটা তারের, এটা প্রথম তার এটা দ্বিতীয় তার। এবং একটা কথা বলা আছে প্রথম ও দ্বিতীয় উভয় তারের ব্যাস 0.8 মিলিমিটার ও দৈর্ঘ্য 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার, এটা গিভেন, এটা দেওয়া আছে। এবার কোশ্চেন, প্রথম কোশ্চেনটা 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রথম তারে সঞ্চিত শক্তি নির্ণয় করো, প্রথম তারে সঞ্চিত শক্তি নির্ণয় করো। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক। তো আগে আমরা প্রথমটা করি, তারপরে দ্বিতীয় কোশ্চেনটা আমরা দ্বিতীয় পেজে করব, ঠিক আছে? তাহলে ঈদের পরে আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তাহলে প্রথম তারে সঞ্চিত শক্তি, এই যে প্রথম তারের গ্রাফ এটা, তাহলে আমরা এই গ্রাফে আপাতত তাকাবো না, এটা দ্বিতীয় তারের জন্য। প্রথম তারের সঞ্চিত শক্তি বের করতে বলছে, ইপি বের করতে বলছে, ইপি বা ডাব্লিউ বের করতে বলছে। তাহলে সূত্রটা কি জানি আমরা, হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের। এবার যে যে তথ্য দেওয়া আছে এখানে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে তুমি দেখো আমাদের কি লাগবে, আমাদের লাগবে ইয়ং গুণাঙ্ক ওয়াই লাগবে, কিন্তু দেখো ইয়ং গুণাঙ্ক দেওয়া নেই, আছে ইয়ং গুণাঙ্ক দেওয়া নেই। ইয়ং গুণাঙ্কের প্রথম তারের জন্য দেখো ইয়ং গুণাঙ্ক তুমি খুঁজে পাচ্ছ না, ডাইরেক্ট দেওয়া নেই, বাট এমন তথ্য দেওয়া আছে যে তথ্য থেকে আমি ইয়ং গুণাঙ্কের মানটা প্রথম তারের জন্য বের করে নিতে পারবো। খুবই সহজ, পীড়ন বিকৃতির গ্রাফ দেওয়া আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির যে অনুপাত সেটাই তো তারের ইয়ং গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক দেওয়া আসলে আছে। তাহলে y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি 2 ইন্টু 10⁻13 ডিভাইডেড বাই 10⁻−2, অর্থাৎ 2 ইন্টু 10⁻15 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তুমি সূত্র লিখবা আর যে রাশিগুলো লাগবে তার মানগুলো বসাবা। ঠিক আছে, এই মানগুলো যদি দেওয়া না থাকে একটু বুদ্ধি খাটায় দেখবা যে ডাইরেক্টলিও যদি না দেওয়া না থাকে তাহলে তথ্য দেওয়া আছে সেখান থেকে ইনডাইরেক্টলি আমি বের করে নিতে পারবো। তাহলে 2 ইন্টু 10⁻15 মান বসাই দিলাম, নিচে ক্যাপিটাল লেটার এল আদি দৈর্ঘ্য, ক্যাপিটাল লেটার এল বলাই আছে এই যে 2 মিটার, তাহলে 2 মিটার বসাই দিলাম, এটা ক্যাপিটাল লেটার এল এর মান, আদি দৈর্ঘ্যের মানটা দুইটা তারের জন্যই বলা আছে একই দৈর্ঘ্য। ব্যাসও বলা আছে 0.4 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধটা আর ব্যাসার্ধ সেটা হচ্ছে 0.4 মিলিমিটার, অর্ধেক ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে এ লাগবে এ ইকুয়াল টু পাই আর স্কয়ার, এই দেখো পাই আর স্কয়ার 0.4 তো মিলিমিটারে, ওটাকে মিটার করলাম 10⁻³ তার স্কয়ার।
ওকে ডান। এবার তাহলে আর কি লাগবে দেখো তো, আর কি লাগবে আমাদের? আর এখানে কি দরকার? আমাদের হিসাব নিকাশ করতে গেলে আর দরকার হচ্ছে ছোট হাতের এল এর মানটা, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধির মানটা দরকার। এই দৈর্ঘ্য বৃদ্ধির মানটা এবার খোঁজো। দেখো দৈর্ঘ্য বৃদ্ধির মান তো দেওয়া নাই, ওই যে বললাম ডাইরেক্টলি দেওয়া নাই, ইনডাইরেক্টলি দেওয়া আছে। বিকৃতি দেওয়া আছে না? এই বিকৃতি মানেই তো ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, বিকৃতি মানেই তো এটা। যেখানে বড় হাতের এল হচ্ছে 2 মিটার, তাহলে ছোট হাতের এল তো পেয়েই গেলাম। তাহলে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটা হচ্ছে 10⁻²। তাহলে অতএব ছোট হাতের এল হচ্ছে বড় হাতের এল ইন্টু 10⁻²। আর বড় হাতের এল এর মানটা, আদি দৈর্ঘ্যের মানটা 2 মিটার। তাহলে 2 গুণ 10⁻² মিটার। তাহলে এখানে বসাই দিব 2 ইন্টু 10⁻² তার স্কয়ার। তাহলে এখান থেকে এবার হিসাব নিকাশ করে ইয়ং গুণাঙ্কের মানটা বের করতে হবে। তো চলো দেখি ইয়ং গুণাঙ্কের মানটা হিসাব করে ফেলি। তাহলে উপরে 2 ইন্টু 10⁻2 এক্সপোনেনশিয়াল ফাংশন 15 ইন্টু 3.1416 ইন্টু 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার ইন্টু 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 তার স্কয়ার, নিচে ভাগ হচ্ছে 2 গুণ 2 4। তাহলে এটা হচ্ছে 100531.2 জুল। তাহলে তারে সঞ্চিত টোটাল শক্তি হচ্ছে এটা। কি ক্লিয়ার? তারে টোটাল সঞ্চিত শক্তি চাইছে, আমরা বের করে ফেলছি। তারের সঞ্চিত শক্তিটা বের করে ফেলছি, হয়ে গেল তারের সঞ্চিত শক্তি। কি ক্লিয়ার? এই যে এই হিসাবটা না আমরা আরো একটা ভাবে করতে পারতাম, তারের সঞ্চিত শক্তির এই হিসাবটা আমরা আরো একটা ভাবে করতে পারতাম। আর কিভাবে করতে পারতাম এখানে করে দিই। অর কেউ যদি এটা চিন্তা করো যে ভাই আমি এইটা বের করব, ইউ বের করব, ইউ কি মনে আছে? ইউ কি? নাকি ঈদের বন্ধে টন্ধে সব পড়াশোনা বাদ দিয়ে দিছো, ভুলে গেছো? ইউ হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, আর এটা হচ্ছে মোট সঞ্চিত শক্তি, মোট কৃত কাজ। ইপি বা ডাব্লিউ হচ্ছে মোট কৃত কাজ, মোট সঞ্চিত শক্তি। তা আমি যদি একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতাম, এটা বের করার একটা বাংলা সূত্র ছিল হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, মনে পড়ে? দেখো তো, তাহলে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, এটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি। প্রশ্নে চাওয়া হয়েছে প্রথম তারে মোট সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি বলতে মোট সঞ্চিত শক্তি। তাহলে তুমি একক আয়তনের সঞ্চিত শক্তিটা বের করো, তারপরে ঐকিক নিয়মে আয়তন দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে টোটাল সঞ্চিত শক্তি চলে আসবে। যে একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে এইটা, তাহলে টোটাল সঞ্চিত শক্তি কত, এর সাথে আয়তন গুণ দিবা। আর আয়তন পাওয়া যাবে কিভাবে? তারের আয়তন কিভাবে পাওয়া যাবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করে। আয়তন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যটা গুণ করে পাওয়া যাবে। তাহলে দেখো আমি এভাবেও লিখতে পারতাম যে মোট সঞ্চিত শক্তি ইপি বা ডাব্লিউ, মোট সঞ্চিত শক্তি ইপি বা ডাব্লিউ, এইটা ইকুয়াল টু, ভালো করে খেয়াল করো, একক আয়তনে সঞ্চিত শক্তি গুণ আয়তন। এই যে ঠিক আছে। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি কি? একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি ইউ হাফ ইন্টু পীড়ন, দ্যাট ইজ এফ বাই এ, বিকৃতি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, তার সাথে গুণ হবে কি? আয়তন, আয়তন হচ্ছে এ ইন্টু বড় হাতের এল, কারণ তারটা দেখতে তো এরকম। তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর তারের দৈর্ঘ্য এল, তাহলে আয়তন কত? এ ইন্টু এল। এবার এভাবে এখানে মানগুলো বসায় দাও, দেখো এভাবেও কিন্তু করা যাবে। তাহলে মানগুলো আনি, হাফ ইন্টু এফ ডিভাইডেড বাই এ, দ্যাট ইজ পীড়ন, এই যে পীড়ন, পীড়ন বিকৃতি, পীড়ন বিকৃতি। তাহলে 2 ইন্টু 10⁻13, বিকৃতির মান 10⁻², এ ইন্টু এল, এ হচ্ছে পাই আর স্কয়ার, এই যে পাই, আর হচ্ছে 0.4 মিলিমিটার। তাহলে 0.4 ইন্টু 10⁻³ তার স্কয়ার, 10⁻³ তার স্কয়ার, এটা ইন্টু বড় হাতের এল 2 মিটার। এখান থেকে হিসাব করো 100531.2 জুলই পাবা, একই মানই পাবা। এখন যার যেটা ভালো লাগে করবা। তোমাদের হয় কি, তোমরা এক এক জায়গায় এক এক নিয়মে করা দেখো, নিজেরা ভাবনা চিন্তা করার আগে সলভটা দেখে ফেলো। এই কারণে ম্যাথ না বুঝে মুখস্থ করা হয়ে যায়। তুমি অনেক সময় বুঝতেও পারো না যে ম্যাথ তুমি মুখস্থ করতেছো। সলভ প্রসিডিউর মুখস্থ করার কিছু না, কি চাইছে প্রশ্নটা পড়বা, সূত্রটা লিখবা, তারপর ওই সূত্রে যে রাশিগুলো জানো বসাই দিবা, যেটা জানো না সেটা হিসাব নিকাশ করে বের করে আনতে হবে। এটাই হচ্ছে কাহিনী। তুমি সূত্র ঠিকঠাক খাটাইলে, প্রসিডিউর যদি ঠিকঠাক রাখো, তাহলে তোমার ম্যাথ মিলবে। এই হচ্ছে কথা। তাহলে হলো, আমরা প্রথম তারের সঞ্চিত শক্তি বের করে ফেললাম। ওকে, ক্লিয়ার? ডান। ওকে, এবার আসো নেক্সট। এই প্রশ্নেরই দেখো, প্রশ্নটা এখানে এই যে তোলা আছে, নতুন করে আমি আর তুললাম না, তোমাদের তো তোলা লাগবে না।
এবার এর 2 নম্বর যে কোশ্চেনটা, সৃজনশীল কোশ্চেনটা আসলে যেমন হয় এই অধ্যায়ের সৃজনশীল কোশ্চেন গুলা যেমন হয়, বিশেষ করে ইয়ং গুণাঙ্ক অর্থাৎ তারের স্থিতিস্থাপকতা থেকে যে ম্যাথ গুলা আসে সৃজনশীল প্রশ্ন আকারে, তার ঘ নম্বরটা এরকমই থাকে যে উপরে ধরো উদ্দীপকে 2টা 3টা তারের কথা বলা থাকে বা এমন তথ্য দেওয়া থাকে যেখানে 2টা তার বোঝা যায় যে উদ্দীপকে 2টো তারের কথা বলা আছে। ঘ নম্বর প্রশ্নটা এরকম থাকে, নিচের কোন তারটি বেশি স্থিতিস্থাপক। তাহলে প্রশ্ন হচ্ছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক, কোন তারটি বেশি স্থিতিস্থাপক। এটার ম্যাথমেটিক্যাল অ্যান্সার দিতে হবে, ম্যাথমেটিক্যাল অ্যান্সার দিতে হবে। আমি তোমাদের বলছিলাম যে তারের ইয়ং গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক, তার আকার আকৃতির পরিবর্তন ঘটানোটা বেশি কঠিন। তাহলে 2টো তারের কথা বলা আছে, এই 2টা তারের এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক হিসাব করতে হবে। 2টো তারেরই দৈর্ঘ্য কিন্তু 2 মিটার এবং 2টো তারেরই ব্যাস কিন্তু 0.8 মিলিমিটার। এগুলা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে। প্রথম তারের ইয়ং গুণাঙ্ক না অলরেডি বের হয়েই গেছে, প্রথম তারের ইয়ং গুণাঙ্ক অলরেডি আমরা বের করেই রাখছি। প্রথম তারের ইয়ং গুণাঙ্ক y1 পীড়ন বাই বিকৃতি অলরেডি বের করছি, আগের ম্যাথটাতেই বের করছি, 2 × 10⁻13 ডিভাইডেড বাই 10⁻⁻2। তাহলে 2 × 10⁻15 এত নিউটন পার মিটার স্কয়ার। এটা প্রথম তারের ইয়ং গুণাঙ্ক। এবার হিসাব করতে হবে দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক, দ্বিতীয় তারের। তাহলে দ্বিতীয় তারের জন্য কিন্তু এই চিত্রের তথ্য খাটানো যাবে না। দ্বিতীয় তারের জন্য এই যে তথ্য এখানে দেওয়া আছে এটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে দ্বিতীয় তারের জন্য। তাহলে দ্বিতীয় তারের জন্য আসো কি দেওয়া আছে, সঞ্চিত শক্তি অর্থাৎ ইপি দেওয়া আছে। ইপি আর এটা দৈর্ঘ্য বৃদ্ধি মানে এল স্কয়ারের মানটা দেওয়া আছে, এল এর মান না, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, এল এর মান না, এটা এল স্কয়ারের মান। তাহলে দ্বিতীয় তারের জন্য যে সূত্র দেওয়া আছে সেই সূত্র খাটাইলেই তো হয়, ইপি বা ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে ইপি ইকুয়াল টু 0.7 × 10⁻11 হাফ, এই ইয়ং গুণাঙ্কটাকে আমি y2 বললাম, দ্বিতীয় তার y2 বললাম। আদি দৈর্ঘ্য ক্যাপিটাল লেটার এল, তার মান হচ্ছে 2 মিটার, তাকো বোর্ডে তাকো, তার মান হচ্ছে 2 মিটার। এ হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই 0.4 × 10⁻³ তার স্কয়ার। ব্যাস যেহেতু 0.8 মিলিমিটার তাহলে ব্যাসার্ধ 0.4 আগের মতোই। এবার এল স্কয়ারের মানটা হচ্ছে 4। তো খুব সহজ, এখান থেকে আমি ইয়ং গুণাঙ্ক y2 এর মানটা পেয়ে যাব, দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক। চলো দেখি কত আছে। 2 × 2 4 গুণ 0.7 এক্সপোনেনশিয়াল ফাংশন 11, তাকে ভাগ দিব হচ্ছে 3.1416 দিয়ে, তাকে আবার ভাগ দিব হচ্ছে 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার দিয়ে, তাকে আবার ভাগ দিব 4 দিয়ে। তাহলে এখান থেকে পাবো 1.39 × 10⁻17 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে 10⁻15 আর এটা 10⁻17। বোঝা যাচ্ছে যে y2 ইজ গ্রেটার দেন y1। তাহলে দ্বিতীয় তারটি বেশি স্থিতিস্থাপক, কারণ দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক বেশি, দ্বিতীয় তারটি বেশি স্থিতিস্থাপক, দ্বিতীয় তারটি বেশি স্থিতিস্থাপক। সহজ ম্যাথ। ওকে, ডান। ওকে, ক্লিয়ার। তো এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, বুঝছো? এবার আমি তোমাকে এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন দিই, দেখি তুমি করো তো। একটা এমসিকিউ কোশ্চেনটা হচ্ছে তোমাকে বলা হইলো ইপি বনাম এল এর গ্রাফ, তুমি তো একটু আগে ইপি বনাম এল স্কয়ারের গ্রাফ এঁকে আসছো, দেখি বলো তো ইপি বনাম এল এর গ্রাফটা কেমন হবে। ইপি হচ্ছে সঞ্চিত শক্তি আর এটা দৈর্ঘ্য বৃদ্ধি, এই এলটা কি দৈর্ঘ্য বৃদ্ধি, নট দৈর্ঘ্য বৃদ্ধির বর্গ, দৈর্ঘ্য বৃদ্ধির বর্গ না। তুমি একটু আগে যে গ্রাফটা আঁকছো সেটা হচ্ছে এটা, যে ইপি বনাম দৈর্ঘ্য বৃদ্ধির বর্গের গ্রাফ এল স্কয়ার। এর গ্রাফটা ছিল মূলবিন্দুগামী সরল রেখা, এরকম গ্রাফটা ছিল। বলো এটা এই গ্রাফটা কেমন হবে, বলো এই গ্রাফটা কেমন হবে, এটার গ্রাফ কেমন হবে। দেখো এটার গ্রাফও সহজ, এবার আগেরটার সাথে এটার পার্থক্য কি, এখানে ইপি বা ডাব্লিউ দেওয়া হয়েছে, ইপি অর ডাব্লিউ দেওয়া হয়েছে এল, নট এল স্কয়ার।
তাহলে গ্রাফটা কেমন হবে? আমি কি বলছি, গ্রাফ আঁকতে গেলে সূত্রের উপরে জোর দিবা। তাহলে এবার দেখো ইপি এটা ইকুয়াল টু হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে আগের মতো ইপি এটা হচ্ছে ওয়াই অক্ষে, হাফ ওয়াই এ ডিভাইডেড বাই বড় হাতের এল, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট কে লিখতে পারো, কনস্ট্যান্ট এম লিখতে পারো। এইবার দেখো এক্স অক্ষে, এই যে এক্স অক্ষে এল স্কয়ার না, এক্স অক্ষে এল, তাহলে এল স্কয়ার না এল, তাহলে এক্স এর এই যে এল এর জায়গায় বসবে এক্স, তাহলে তার উপর স্কয়ার। তাহলে এইবার দেখো, এবার কিন্তু y ইকুয়াল টু mx না, বা y ইকুয়াল টু kx না, y ইকুয়াল টু kx স্কয়ার। k এর মান ধরো 1, তার মানে y ইকুয়াল টু x স্কয়ার। y ইকুয়াল টু x স্কয়ার তোমাদের জানা উচিত, হ্যাঁ এই জিনিসটা জানা উচিত যে y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফটা হচ্ছে এরকম, y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফ পরাবৃত্ত, প্যারাবোলা বলে এটাকে, কি বলে? পরাবৃত্ত বা প্যারাবোলা, y ইকুয়াল টু x স্কয়ার। বা একটা ওই যে অ্যাপের কথা আমি বলছিলাম, ডেসমস, ঠিক আছে, যারা স্মার্টফোন ব্যবহার করো, ডেসমস যে অ্যাপ আছে, ওই অ্যাপে মানে ডিসমস একটা অ্যাপ, এটা ইনস্টল দিবা, দেওয়ার পরে কোনো ইকুয়েশনের গ্রাফ কেমন হবে জাস্ট ইকুয়েশনটা লিখে দিবা, গ্রাফ কেমন হবে একে দেখা দিবে। তাহলে এটার গ্রাফটা হবে আসলে এরকম, এই যে গ্রাফটা হবে এরকম, এইভাবে উঠে চলে যাবে। এবার দেখো এই সাইডটুকু আঁকবা না, এই সাইডটুকু আঁকবা না, এই সাইডটুকু আঁকবা না। কেন এই সাইডটুকু আঁকবা না? কারণ এল তো নেগেটিভ হতে পারে না, নেগেটিভ পোরশন তো আসতে পারে না। একটা তারকে টেনে তুমি লম্বা করতেছো, তো তারটা তো লম্বা হবে, তারটা তো মানে কমে যাবে না, দৈর্ঘ্য তো কমে যাবে না, ঋণাত্মক তো হতে পারে না, তাহলে লম্বা হবে, এই যে লম্বা হবে, সঞ্চিত শক্তি জমা হবে, তাহলে গ্রাফটা হবে এরকম, ঠিক আছে, প্যারাবোলা গ্রাফ, প্যারাবোলিক গ্রাফ হবে। তাহলে এটা একটু মাথায় রাখো যে এইটা হচ্ছে ইপি বনাম এল স্কয়ারের গ্রাফ, মূলবিন্দুগামী সরল রেখা y ইকুয়াল টু mx, আর ইপি বনাম এল এর গ্রাফ হচ্ছে পরাবৃত্ত, এটা পরাবৃত্ত। পরাবৃত্ত চেনার উপায় কি? পরাবৃত্ত চেনার উপায় হচ্ছে এই যে y এর পাওয়ার কত 1 আর x এর পাওয়ার কত 2, একটার পাওয়ার 1 থাকবে আর একটার পাওয়ার 2 থাকবে, একটার পাওয়ার 1 থাকবে আর একটার পাওয়ার 2 থাকবে, তাহলে এটা হচ্ছে প্যারাবোলা, সহজে চেনার উপায়, সহজে চেনার উপায়, ঠিক আছে। আর তোমরা যখন ম্যাথ করবা তখন তো প্যারাবোলা, পরাবৃত্ত এগুলা নিয়ে আরো ডিটেইলস আলোচনা তোমাদের আছে। আপাতত আমি সহজে যদি চেনার উপায় বলি, তাহলে একটার পাওয়ার থাকবে 1 আর একটার পাওয়ার থাকবে 2, y এর পাওয়ার যদি 1 হয় x এর পাওয়ার 2, x এর পাওয়ার যদি 1 হয় y এর পাওয়ার 2। তো তারপরেও অনেকের হচ্ছে মানে বিভিন্ন ধরনের সমস্যা হয় গ্রাফগুলা বুঝতে, তো আমি তোমাকে একটা শর্টকাট কথা বলে দিতে পারি। যেমন মনে করো y স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরো 4a, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই 4a এটা হচ্ছে কনস্ট্যান্ট, বা 4 যাই হোক একটা কনস্ট্যান্ট, y স্কয়ার ইকুয়াল টু 4ax অথবা x স্কয়ার ইকুয়াল টু 4ay। তো কার কোনটার গ্রাফ কেমন হবে এইটা অনেকে বুঝে উঠতে পারে না, হঠাৎ করে ধরো যে আগে থেকে জানা থাকলেও একটু উল্টাপাল্টা হয়ে যায়, এইটার গ্রাফ এটাতে চলে আসে, এটার গ্রাফ এটাতে চলে যায়, এরকম উল্টাপাল্টা হয়। তো যদি কারো এরকম উল্টাপাল্টা হয় তার জন্য একটা সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধিটা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম এই গ্রাফটা আমাকে এঁকে দাও, y স্কয়ার ইকুয়াল টু 2x, এই গ্রাফটা আমাকে এঁকে দাও, y স্কয়ার ইকুয়াল টু 2x, এই গ্রাফটা আমাকে এঁকে দিতে হবে। তাহলে দেখো y এর উপর কত 2 আর x এর উপর কত 1, তো নিয়মটা হচ্ছে যার উপর স্কয়ার তার উল্টা দিকে স্মাইলি, যার উপর স্কয়ার তার উল্টা দিকে স্মাইলি। কার উপর স্কয়ার? y এর উপর স্কয়ার। দেখো নিয়মটা ভালো করে বোঝো, যার উপর স্কয়ার তার উল্টা দিকে স্মাইলি, তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ, কার উপর স্কয়ার? y এর উপর স্কয়ার, তাহলে উল্টা দিকে স্মাইলি, উল্টা দিক মানে x এর দিক, x এর দিকে থাকবে স্মাইলি, ঠিক আছে, এই যে x এর দিকে স্মাইলি থাকবে, এরকম হবে গ্রাফটা, ঠিক আছে, y স্কয়ার ইকুয়াল টু 2x। যদি আমি বলি যে এই গ্রাফটা কেমন হবে, ধরো বললাম যে y ইকুয়াল টু 4x স্কয়ার, এই গ্রাফটা এঁকে দাও, এটার গ্রাফ এঁকে দাও। তাহলে স্কয়ার কার উপর? y এর x এর উপর স্কয়ার, তাহলে x এর উপর স্কয়ার হলে, x এর উপর স্কয়ার যদি হয়, এটা y এটা x এর উপর স্কয়ার, তাহলে y এর উল্টা দিকে স্মাইলি হবে, y এর উল্টা দিকে স্মাইলি হবে, এই যে এটা হবে, এরকম হবে। দেখো তাই হয়েছে, এখানে দেখো y ইকুয়াল টু kx স্কয়ার, কার উপর স্কয়ার? x এর উপর স্কয়ার, x এর উপর স্কয়ার, তাহলে উল্টা দিক, যার উপর স্কয়ার বাকিটার দিকে স্মাইলি, তাহলে x এর উপর স্কয়ার, এটা y, এটা y, y এর দিকে স্মাইলি, স্মাইলি এই যে হাসি, এই যে হাসি, বুঝছো, স্মাইলি, এই যে স্মাইলি, তাই না? ঠিক আছে, তো এরকম, তাহলে এই জিনিসটা মাথায় রাখবো, তাহলে অনেক সময় শর্টকাটে পারা যাবে। কি ক্লিয়ার? ওকে, এবার আসো আরেকটা ম্যাথ করি আমরা।
দেখো তোমরা চতুর্থ অধ্যায়ে পুলি কপিকল পড়ছিলা। চতুর্থ অধ্যায়ে পুলি কপিকল পড়ছিলা। তো এরকম একটা পুলি, সেই পুলিটাকে একটা কাঠের দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো আছে, এই যে পুলিটা। এবার একটা দড়ি দিয়ে দুই পাশে, এই যে এটা একটা দড়ি, এই দড়ির দুই পাশে ভার ঝুলানো আছে। এখানে ভার ঝুলানো আছে 5 কেজি, এখানে ভার ঝুলানো হয়েছে 5 কেজি, আর এখানে ভার ঝুলানো হয়েছে 3 কেজি। ঠিক আছে, যে দড়ি দিয়ে ঝুলানো হয়েছে সেই দড়ির অসহ পীড়ন, দড়ির অসহ পীড়ন 7.8 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। এটা অসহ পীড়ন। তারটি সর্বোচ্চ কত সরু হতে পারবে বা সর্বনিম্ন কত সরু হতে পারবে? তারটি সর্বনিম্ন কত সরু হবে যাতে ছিঁড়ে না যায়, যাতে ছিঁড়ে না যায়। কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, চতুর্থ অধ্যায়ের কনসেপ্টের সাথে একটু মিশাই দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা পুলি, বলতো একটা, ওই যে পুলি, অনেক সময় তোমরা যারা পুলি দেখো নাই, গ্রামের দিকে দেখবা, এখন হয়তো নাই, আগে ছিল, এরকম কুয়া থাকে, কুয়া থেকে পানি তুলতে হয়। তো কুয়ার উপর এখানে এরকম এই যে দুই পাশে দুইটা খুঁটি বা বাঁশের সাহায্যে এইখান থেকে একটা গোল কাঠের ফ্রেমের মতো একটা কাঠামো ঝুলানো থাকে। তারপরে কি করা হয়, এর উপর দিয়ে একটা দড়ি ফেলা হয়। দড়ির এক প্রান্ত এই যে বালতিতে বাঁধা থাকে, যেটা ভরে ভরে পানি তুলবা, আর একটা প্রান্ত ধরো তুমি পানি তুলবা, এই যে তোমার হাতে ধরানো থাকে। তাহলে কি করা হয়, এটা ধরে টানা হয়, এটা ঘুরলে আস্তে 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 এটা বেয়ে পানিটা উপরে উঠে আসে। এইভাবে পানি তোলাটা সহজ হয়। তুমি যদি এই পুলিটা ব্যবহার না করে জাস্ট বালতি ফেলে এভাবে টেনে তুলতেছো, তোমার অনেক কষ্ট হবে। তো তোমার যেন কম কষ্ট হয়, সেই কম কষ্টের জন্য এই পুলি সিস্টেমটা আমরা ব্যবহার করি। তো এটা চতুর্থ অধ্যায়ের একটা টপিক। হ্যাঁ, তাহলে চতুর্থ অধ্যায়ে আমরা এই জিনিসগুলো পড়ছি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে দড়িটা ব্যবহার করা হয়েছে, যে দড়ির সাহায্যে দুইটা ভারকে ঝুলানো আছে, তো এই দড়িটা তো ছিঁড়ে যাইতে পারে, তাই না? ছিঁড়ে তো যাইতে পারে। ধরো চিকন একটা দড়ি, মনে করো যে ওই যে কাপড় সেলাই করা যে চিকন সুতা, সেই সুতা দিয়ে 3 কেজি 5 কেজি ভার ঝুলানো হয়েছে। তো পুলির উপর দিয়ে গতিশীল করার সাথে সাথে এটা ছিঁড়ে যাবে না? তো এই প্রশ্নটা আমাদের করছে যে না ছিঁড়ে যাওয়ার শর্তে, এই তারটা বা দড়িটা না ছিঁড়ে যাওয়ার শর্তে যে এর সর্বনিম্ন কত সরু হইতে পারবে। মানে তুমি সরু করতে করতে কত সরু করতে পারবা, মানে যার ধরো যে একটা নির্দিষ্ট মানের চেয়ে বেশি যদি সরু হয় তাহলে তো ছিঁড়ে পড়ে যাবে। তো ওইটা আমাদের বের করতে বলছে যে সর্বোচ্চ কতটুকু সরু হইতে পারবে বা সর্বনিম্ন কতটুকু সরু হইতে পারবে। এর চেয়ে তুমি আর বেশি সরু করতে পারবা না, কারণ এর চেয়ে আর বেশি সরু করলে তখন তো ছিঁড়ে পড়ে যাবে। তো দেখো এই টাইপের ম্যাথ কিন্তু একটা করছি আমরা এর আগেও। এই যে অসহ পীড়নের ম্যাথ একটা করছি, যে অসহ পীড়ন হচ্ছে সেই পীড়ন যে পীড়ন সে সহ্য করতে পারবে, মানে যে পীড়নের চেয়ে এই পীড়নের মানের চেয়ে যদি একটু বেশি পীড়ন প্রযুক্ত হয়, তখনই কিন্তু এটা ছিঁড়ে বা ভেঙে পড়ে যাবে। তো এটাই হচ্ছে অসহ পীড়ন। তাহলে অসহ পীড়নের জন্য তারটা যতটুকু সরু, সেটাই হচ্ছে তার সর্বনিম্ন সরু, এর চেয়ে বেশি সরু হইতে পারবে। ঠিক আছে, যে অসহ পীড়নের জন্য যে সরুটা, সেইটা আমাদের হিসাব নিকাশ করতে হবে। তাহলে দেখো 5 কেজি 3 কেজি ভার ঝুলানো হয়েছে, 5 কেজি নিচের দিকে নামবে, 3 কেজি উপরের দিকে উঠবে। 5 কেজি যত দ্রুত নিচের দিকে নামবে, 3 কেজি তত দ্রুত উপরের দিকে উঠবে। এই যে দড়ি, এই দড়িতে যে টান বলটা প্রযুক্ত হবে, দড়ি টান হয়ে যাবে না? যখন আমি 5 কেজি 3 কেজি ভার ঝুলাবো, দড়ি কিন্তু টান হয়ে যাবে। দড়িতে এই 5 কেজি 3 কেজি নেই, ধরো ভার ঝুলাইনি, তখন দড়ির উপরে কোনো টান নাই, কিন্তু ভার ঝুলানোর পরে দড়িতে টান প্রযুক্ত হবে না? আর দড়িতে টান প্রযুক্ত হওয়া মানে বল প্রযুক্ত হওয়া, এফ বল প্রযুক্ত হবে। তাহলে বল প্রযুক্ত হচ্ছে, এর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই তারের একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, বল প্রযুক্ত হচ্ছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে এফ ডিভাইডেড বাই এ, এটাই তো সেই পীড়ন বা এটাই হচ্ছে প্রযুক্ত চাপ। তুমি যখন এই যে দুই পাশে দুইটা ভার ঝুলাই দিলা, তার মানে তুমি চাপ প্রযুক্ত করলা।
তো প্রযুক্ত চাপ আর পীড়ন তো একই জিনিস, চাপ আর পীড়নের মান তো একই জিনিস। তাহলে চাপ বা পীড়ন যেটাই বলি না কেন, তো পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। আমাদের এই যে পীড়নের মানটা ম্যাক্সিমাম কত হইতে পারে সেটা আমার দেওয়া আছে, আর এর মানটা আমাদের বের করতে হবে। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওইটাই তো তার সরুত্ব নির্ণয় করে, যে কত সরু কত পুরু, এটাই তো নির্ণয় করে এ। অনেকে প্রশ্ন পড়ে বুঝতে পারে না, কি বের করতে বলছে ভাই? এ বের করতে বলছে, এ প্রস্থচ্ছেদ বের করতে বলছে, যে সর্বোচ্চ কতটুকু সরু বা সর্বনিম্ন কতটুকু সরু হইতে পারে, এর চেয়ে বেশি সরু করা যাবে না, প্রস্থচ্ছেদটা বের করতে হবে। তাহলে এটা বের করতে হবে। তাহলে পি জানি, অসহ পীড়ন জানি, খুবই সহজ ম্যাথ, অসহ পীড়ন আমি জানি, এটা আমার বের করতে হবে, এফটা আমার দরকার। তাহলে ভার ঝুলানোর কারণে এই তারে প্রযুক্ত টান বলটা কত সেইটা বের করলেই কাজ শেষ। এই ভার ঝুলানোর কারণে 5 কেজি 3 কেজি ভার ঝুলানোর কারণে এই তারে কি পরিমাণ টান বল প্রযুক্ত হচ্ছে, সেই প্রযুক্ত টান বলের মানটা বের করতে পারলেই শেষ। এফ বলো বা টি বলো, টান বল টি বলো, তোমরা চতুর্থ অধ্যায় মেবি টি দিয়ে শিখছো। তাহলে সেই এফ আর টি এর মানটা বের করতে হবে। তো আমি দেখো ডাইরেক্ট এখানে একটা কথা বলে দিতে পারি, যে এফ বা টি যেটা দিয়ে আমরা লিখি না কেন, এফ বা টি, এটা সূত্র হচ্ছে 2m1 m2 ডিভাইডেড বাই নিচে m1 প্লাস m2 ইনটু হচ্ছে জি। এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। m1 এই যে 5 কেজি m1 আর 3 কেজি ধরো m2, তাহলে m1 m2 জি এর মান বসাই দিবা, তারে প্রযুক্ত টানের মানটা কত সেটা পেয়ে যাবা। এবার দেখো ম্যাথ কিন্তু এখান থেকেই করতে হবে। আমি আপাতত এখান থেকে আগে ম্যাথটা করি। এই সূত্রটা কোত্থেকে আসলে আমি তোমার বলতেছি, ঠিক আছে? অনেকে হয়তো জানো, চতুর্থ অধ্যায় মনে হয় হিসাব নিকাশ করছো তোমরা, কিন্তু তারপর আমি ছোট করে দেখাই দিচ্ছি। কিন্তু ম্যাথটা শুরু হচ্ছে এখান থেকে। তাহলে ধরো আমরা এটা জানি, আপাতত ধরো এটা আমরা জানি। তাহলে এবার বসো, 2 ইন্টু m1 এর মান 5, m2 এর মান 3, ঠিক আছে? আমি আবারও বলতেছি এটা কিন্তু সূত্র। এবার 5 যোগ 3 আর জি কত 9.8। তাহলে তারে প্রযুক্ত বলের মানটা ভার ঝুলানোর কারণে তারে প্রযুক্ত বলের মানটা হচ্ছে ডিভাইডেড বাই 5 যোগ 3 8 গুণ 9.8। তাহলে তারে প্রযুক্ত টান বলের মানটা এটা হচ্ছে 36.75 নিউটন। তারে প্রযুক্ত টান বলের মান হচ্ছে এটা। এবার ম্যাথ হয়ে গেল কিভাবে? এবার আমাদের বাকি অংশ পীড়ন পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে এই পীড়ন পি যখন হবে অসহ পীড়ন, অসহ মানে ম্যাক্সিমাম, তখন সেই ক্ষেত্রে এর মানটা হবে মিনিমাম। বোঝো? দেখো তো, এই যে এটা অসহ পীড়ন, দ্যাট মিন্স ম্যাক্সিমাম পীড়ন, ম্যাক্সিমাম যে পরিমাণ পীড়ন প্রযুক্ত হতে পারে। তাহলে এফ বলটা যেটা প্রযুক্ত হচ্ছে সেটা তো আমি পেয়ে গেলাম, এফ ফিক্সড মান পেয়ে গেলাম। এবার তারের প্রস্থচ্ছেদটা দেখো, প্রস্থচ্ছেদের সাথে এর সাথে পি এর সম্পর্কটা কেমন, এর সাথে পি এর সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক। তাই তো হবে। নরমালি চিন্তা করো তো, একটা চিকন তার আর একটা মোটা তার, নিজে একটু ভাবো না, জাস্ট একটু ভাবো, একটা চিকন তার একটা মোটা তার, কোন তারটা বেশি পীড়ন সহ্য করতে পারে বলো তো দেখি? কোন তারটা বেশি পীড়ন সহ্য করতে পারবে? যে তারটা বেশি পুরু, যে তারটা বেশি মোটা, সেই তারটা বেশি পীড়ন সহ্য করতে পারবে। আর যে তারটা চিকন, সেই তারটা কম পীড়ন সহ্য করতে পারবে। তো চিকন হইতে 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 যদি অনেক বেশি চিকন হয় তাহলে তো ছিঁড়ে পড়ে যাবে। তার মধ্যে ছিঁড়ে পড়ে যাওয়া যাবে না। সর্বোচ্চ কতটুকু বা সর্বনিম্ন কতটুকু আমি সরু করতে পারবো, তারটা কতটুকু সরু হইতে পারবে, যে এর চেয়ে যদি আরো সরু হয় তখনই ছিঁড়ে পড়ে যাবে। ঠিক আছে? তাহলে আমার এই এর আসলে মিনিমাম মানটা কতটুকু সেটা আমার বের করতে বলছে। তাহলে পি যদি ম্যাক্সিমাম হয়, এ হবে মিনিমাম। কথা বুঝছো? তাহলে এবার পি এর মানটা বসাই দাও। তাহলে অসহ পীড়ন হচ্ছে 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এফ এর মান 36.75 ডিভাইডেড বাই এ। তাহলে অতএব এ ইকুয়াল টু অ্যান্সার ভাগ 7.8 এক্সপোনেনশিয়াল ফাংশন 8। একটু সায়েন্টিফিকে নিয়ে নি, 4.711 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মিটার স্কয়ার। সর্বোচ্চ তুমি প্রস্থচ্ছেদটাকে মানে সর্বনিম্ন তুমি প্রস্থচ্ছেদটাকে এতটুকু করতে পারো, এর চেয়ে যদি কম করো তাহলে কিন্তু ছিঁড়ে পড়ে যাবে। ঠিক আছে? যে ছিঁড়ে না পড়ে যাওয়ার শর্তে সর্বনিম্ন প্রস্থচ্ছেদটা কত হইতে পারে, মানে তারটা কত সরু হইতে পারে, এতটুকু প্রস্থচ্ছেদের। এবার তোমার যদি এখান থেকে বলে ব্যাস বের করে দেখাও, ব্যাসার্ধ বের করে দেখাও, সর্বনিম্ন ব্যাসার্ধ কতটুকু হইতে পারবে, সর্বনিম্ন ব্যাস কতটুকু হইতে পারে, ওকে, দেন এ ইকুয়াল টু পাই আর স্কয়ার। সেখান থেকে আর এর মানটা বের করবা, আর ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাসও পাবা। কি বুঝলা?
ক্লিয়ার? এইবার আসো আমরা একটু উপরের দিকে যাই। এবার আমরা একটু উপরের দিকে যাই। এই যে সূত্রটা আমি এখানে লিখলাম, প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কোত্থেকে পাইলাম, তাই না? অনেকে আমরা চতুর্থ অধ্যায় শিখছি, তাই না? আর চতুর্থ অধ্যায় যারা শিখি নাই তারা একটু দ্রুত দেখে নাও যে কোত্থেকে আমি এই সূত্রটা পাইলাম। দ্রুত দেখে নাও। এই যে এটা হচ্ছে পুলি। এবার এই পুলির উপর দিয়ে ঘর্ষণহীন পুলি, কোনো ঘর্ষণ নাই, পুলির উপর দিয়ে দুইটা ভার, এটা হচ্ছে m1 ভার আর এই পাশে আছে ধরো m2 ভার। আমি এখানে মেনশন করে দিলাম m1 ইজ গ্রেটার দেন m2। তাহলে কি হবে বলো, নিজে একটু ভাবো তো, m1 বড় m2 ছোট, কি হবে? আর তারের ভর অতি নগণ্য, ঠিক আছে? আর পুলিটা ঘর্ষণহীন, এখানে এই দড়ির সাথে পুলির কোনো ঘর্ষণ হবে না। হ্যাঁ, ঘর্ষণ হবে না। তাহলে কি হবে, m1 যদি বড় হয় আর m2 যদি ছোট হয় তাহলে m1 নিচে নামবে আর m2 উপরে উঠবে। এবার বলো তো m1 যখন নিচে নামবে তখন কি জি ত্বরণে নিচে নামবে আর m2 উপরে উঠবে কি জি ত্বরণে? বলো না, কখনোই না। m1 জি ত্বরণে নিচে নামতো যদি এই তারটা ছেঁড়া থাকতো। এই তার যদি না থাকতো তাহলে ধাপাস করে পড়ে যাইতো কোন ত্বরণে? জি ত্বরণে। কিন্তু তার আছে, তাহলে তার থাকলে জি ত্বরণে পড়বে না, তার থাকলে জি ত্বরণে পড়বে না। তাহলে কি হবে? তাহলে দেখি আমরা একটু নিউটনের যে সূত্রগুলো সেগুলো একটু অ্যানালাইসিস করি। নিউটন সাহেব বলছে কোন বস্তুর উপর অনেকগুলো বল F1 F2 F3 অনেকগুলো বল যদি ক্রিয়ারত থাকে তাহলে সামেশন অফ F ইকুয়াল টু হবে ma। সামেশন অফ F দ্যাট ইজ বলের ভেক্টর সাম, মানে বলের লব্ধি, যতগুলো বল ক্রিয়া করবে তার লব্ধি ইকুয়াল টু হবে ma। তাহলে আসো তো আমরা প্রত্যেকটা বস্তুর উপর কতগুলো বল ক্রিয়া করে একটু অ্যানালাইসিস করি তো। এই যে প্রথম যে বস্তুটা আছে এই বস্তুর উপর দেখো নিচের দিকে ওজন আছে m1g, দড়ি দিয়ে বাঁধা আছে, তাহলে দড়ির টান উপরের দিকে, দড়ির টান বল F বলো বা T বলো যাই বলো না কেন, দড়ির টান বল এটা উপরের দিকে, দ্যাট ইজ F, বা T দিয়েও লিখতে পারো, দড়ির টান বল T দিয়েও লিখতে পারো, তোমরা মেবি T দিয়ে লিখছো নিউটনের বলবিদ্যা অধ্যায়, ঠিক আছে? এইবার আসো এটার নিচের দিকে m2g, দড়ি দিয়ে বাঁধা আছে, তাহলে দড়ির টান উপরের দিকে সবসময়, দড়ির টান উপরের দিকে, সেটা কত? T। অনেকে বলতে পারো ভাই এটা T1 এটা T2 দিলেন না কেন? দিলাম না, তার কারণ হচ্ছে এটা একই দড়ি, এমন না যে দুইটা ভিন্ন ভিন্ন দড়ি গিট দেওয়া হয়েছে, তা না। যদি এমন হইতো দুইটা ভিন্ন দড়ি আমি গিট দিছি, একটা চিকন একটা মোটা দড়ি গিট দেওয়া হয়েছে, তাহলে T1 T2 হইতো, বাট একই দড়ি, ঠিক আছে? এখানে দড়ি একই দড়ি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একই দড়ি দিয়ে বাঁধা, তাহলে এই পাশে টান T হলে এই পাশে টান T। এবার কি হচ্ছে যে m1 বড় আর m2 ছোট, এই যে লেখা আছে এখানে, তাহলে এটা নিচের দিকে যাচ্ছে, এটা উপরের দিকে উঠতেছে, তাহলে এটা যদি a ত্বরণে নিচের দিকে যায়, জি ত্বরণে যাবে না, জি ত্বরণে যাইতো যদি T না থাকতো, তাহলে জি ত্বরণে যাইতো, তাহলে এটা a ত্বরণে নিচে যাচ্ছে, এটা a ত্বরণে উপরের দিকে উঠতেছে, তাই তো হবে স্বাভাবিকভাবে। এটা যত দ্রুত নিচে নামবে এটা তত দ্রুত উপরে উঠবে। অনেকে ভাবতে পারে ভাই ধরেন এটা a1 ত্বরণে নিচে যাচ্ছে আর এটা a2 ত্বরণে উপরে উঠতেছে, কোনোভাবেই হইতে পারে না, এটা ইম্পসিবল, এটা হইতে পারে না। কেন? কারণ যদি চিন্তা করো এটা যদি বেশি ত্বরণে নিচে যায় আর এটা যদি কম ত্বরণে উপরে ওঠে তাহলে দড়ি ছিঁড়ে যাবে, বোঝো? এটা যদি দ্রুত নিচে যায় এটা আস্তে আস্তে উপরে ওঠে তাহলে তো দড়ি তো ছিঁড়ে পড়ে যাবে, কথা বুঝছো? মানে দড়ি ছিঁড়ে পড়ে যাবে, যাইতেই হবে, না হলে কেমনে হবে? অথবা এটা আস্তে আস্তে যাচ্ছে, এটা দ্রুত উঠতেছে, তাহলে কি হবে? দড়িতে ভাঁজ পড়ে যাবে, দড়িতে ভাঁজ পড়ে যাবে, তো এটা তো হইতে পারবে না, দড়িতে কোনো ভাঁজ পড়বে না, দড়ি ছিঁড়েও পড়বে না। তাহলে এটা যদি এ ত্বরণে নিচে নামে এটা এ ত্বরণ উপরে উঠবে। এবার আসো এটা তাহলে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে এর জন্য আমি m1 এর জন্য সূত্রটা খাটাবো, m1 এর জন্য, m1 এর জন্য কোন সূত্র? এই যে সামেশন অফ F ইকুয়াল টু ma, এই সূত্রটা খাটাবো। তাহলে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে, তাহলে m1g বড়, তা থেকে T বিয়োগ দিব, লব্ধি বল, মানে আমি যদি জিজ্ঞেস করি এর উপর লব্ধি বল কত, তা যাচ্ছে কোন দিকে? নিচের দিকে, তাহলে এটা থেকে এটা বাদ দাও, তাহলে লব্ধি বল। তাহলে m1 এর জন্য m1g মাইনাস T ইকুয়াল টু m1 a, ওকে ডান। তাহলে m2 এর জন্য কি হবে বলো তো দেখি? m2 এর জন্য কোন দিকে উঠতেছে? উপরের দিকে, তাহলে কে বড়? T বড়, তাহলে T মাইনাস m2g, T মাইনাস m2g ইকুয়াল টু m2a। তারপরে আমরা কি করতাম জানো? এই দুটো যোগ করতাম, যোগ করে আমরা এই ত্বরণের মানটা বের করতাম নিউটনের বলবিদ্যা অধ্যায়ে, টি কাটাকাটি ত্বরণের মানটা বের করতাম এখান থেকে। দেখো তো a সমান সমান, এই পাশটা যদি আগে হিসাব করে নিই তাহলে m1 মাইনাস m2 আর নিচে m1 প্লাস m2 ইনটু হচ্ছে g। এর শর্টকাটও আছে, এর কিন্তু শর্টকাটও আছে, আমি এখন শর্টকাটের দিকে যাব না, এটা আমি এই যে মূল হিসাব করে দেখালাম, ঠিক আছে? শর্টকাট হচ্ছে উপরে লব্ধি বল, নিচে হচ্ছে সামেশন অফ ভর,
ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। তা আমরা শর্টকাটের দিকে আপাতত যাচ্ছি না, এটা হচ্ছে ত্বরণ বের করা, কিন্তু আমার তো ত্বরণ বের করার টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল টি বের করা, টি বের করা। তো যে কোনো একটা সমীকরণ থেকেই আসি, ধরো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, 1 থেকেই আসি, আসো 1 থেকে আমি টিটা বের করতে চাই, তাহলে টি ইকুয়াল টু দেখো m on g মাইনাস m on a, টি ইকুয়াল টু, তাহলে m on g মাইনাস m on a, এটা m on মাইনাস m2 m on প্লাস m2 ইন্টু g, দেখি কত আসে, আসো তো দেখি কত আসে, নিচে লসাগু m on প্লাস m2, আসো এটার সাথে এটা গুণ হবে, তাহলে m on স্কয়ার g প্লাস m on m2g মাইনাস m on স্কয়ার g মাইনাসে মাইনাসে প্লাস m on m2g, m on স্কয়ার g m on স্কয়ার g কাটাকাটি, m on m2g m on m2g, তাহলে 2 m on m2g, দেখছো, আর নিচে কি m on প্লাস m2, এটা হচ্ছে টান বা প্রযুক্ত বল, দড়িতে টান বা প্রযুক্ত বলের সূত্র। দেখো এইটাই আমরা খাটাইছি, ঠিক আছে, তাহলে এটা সূত্র হিসেবে মাথায় রাখতে হবে। এই দেখো এই যে এইখানে এই সূত্রটা খাটাইছি, যে f বা t ইকুয়াল টু 2 m on m2g ডিভাইডেড বাই m on প্লাস m2, তো সেই সূত্রের প্রমাণই হচ্ছে এটা, বুঝতে পারছো, সেই সূত্রের প্রমাণ হচ্ছে এটা। এ বের না করেও করা যেত, কিন্তু আমি যদি 1 আর 2 নম্বর সমীকরণ যোগ না করে বিয়োগ করে দিতাম তাও কিন্তু একবারে হয়ে যেত। তো যাই হোক, আমি দুটোই বের করে দেখালাম, এ আর টি দুটোই বের করে দেখালাম, বুঝছো, ঠিক আছে, এ আর টি দুটোই কিন্তু আমি বের করে দেখালাম। ওকে ডান, আগালাম, সামনে আগালাম। ওকে, এবার আসো দেখি 3 নম্বর বলা হচ্ছে একটি 3 মিটার দৈর্ঘ্যের 20 গ্রাম ভরের তারে 20 গ্রাম ভরের তারে 50 নিউটন টান বল প্রয়োগ করলে 1 মিলিমিটার প্রসারণ ঘটে, 1 মিলিমিটার প্রসারণ ঘটে। তারের ঘনত্ব, তারের উপাদানের ঘনত্ব, ঠিক আছে, তারের উপাদানের ঘনত্ব, এটা তারের উপাদানের ঘনত্ব 7.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব হলে ইয়ং গুণাঙ্ক কত? ইয়ং গুণাঙ্ক কত? ঠিক আছে, সুন্দর একটা ম্যাথ। তাহলে কি বলছে, একটি 3 মিটার দৈর্ঘ্যের 20 গ্রাম ভরের তার, তারের ভর, ওটা তারের ভর, তারে কত ভার ঝুলাইছি তা কিন্তু না, ওটা তারের ভর, আর তারে প্রযুক্ত টান বল হচ্ছে 50 নিউটন। ঠিক আছে, বুঝে বুঝে ম্যাথ করতে হবে। তাহলে এটা হচ্ছে তার, ধরো এটা হচ্ছে তার, এই তারকে একটা দৃঢ় অবলম্বনের সাথে সংযুক্ত করা হয়েছে, করার পরে টান দেওয়া হয়েছে কত বলে, F ইকুয়াল টু 50 নিউটন বলে টান দেওয়া হয়েছে। ঠিক আছে, বলে টান দিলে তারের প্রসারণ ছোট হাতের এল কত, 1 মিলিমিটার হয়, আর তারের আদি দৈর্ঘ্য ছিল এল ছিল, বড় হাতের এল ছিল 3 মিটার। ঠিক আছে, আদি দৈর্ঘ্য বড় হাতের এল ছিল 3 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দেওয়া নেই, ব্যাস বলে দেওয়া নেই, ব্যাসার্ধ বলে দেওয়া নেই। ইয়ং গুণাঙ্ক বের করতে বলছে। তাহলে বলো তো ভাই, ইয়ং গুণাঙ্ক বের করতে গেলে কি লাগে? ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু f বড় হাতের এল ডিভাইডেড বাই a ছোট হাতের এল। তুমি সূত্র লিখবা, ম্যাথ হয়ে যাবে, সূত্র লিখলে ম্যাথ হয়ে যাবে। তাহলে যা যা জানো বসায় দাও। এই যে f, এই f ইকুয়াল টু mg, f ইকুয়াল টু mg, আর m এর মান কত? m এর মান হচ্ছে এই যে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম ইনটু g 9.8। বুঝছো, এই আহাম্মকি করা যাবে না, এই আহাম্মকিটা করা যাবে না। এই f এর পরিচয়টা হচ্ছে তারে প্রযুক্ত বল। এটা আমি কোনো ভার ঝুলায় বল প্রযুক্ত করি না, আমি ডাইরেক্ট 50 নিউটন বল দিছি, বলে দিচ্ছি। তাহলে এই 20 গ্রাম কার ভর? এই 20 গ্রাম তারটার ভর, তারের ভর 20 গ্রাম, এটা তারের ভর, তারে ঝুলানো ভার না।
এটা তারের ভর 20 গ্রাম, তাহলে এই আহম্মকিটা কিন্তু করা যাবে না। তাহলে আসো দেখি মান বসাই। এফ এর মান 50, বড় হাতের এল আদি দৈর্ঘ্যের মান 3 মিটার। দুঃখের বিষয় এর মানটা আমরা জানি না। ছোট হাতের এল এর মানটা 1 মিলিমিটার, সেটা আমরা জানি যে 1 × 10⁻³ তাহলে বলো ভাই ইয়ং গুণাঙ্ক বের করতে গেলে লাগবে কি আমার? কি লাগবে? ইয়ং গুণাঙ্ক বের করতে গেলে কি লাগবে? লাগবে প্রস্থচ্ছেদের, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছাড়া সম্ভব না। এবার আসো তারটা নিয়ে একটু থিসিস করি আমরা। এই যে তারটা, এই তারটা নিয়ে একটু আলোচনা করি। তারের দৈর্ঘ্য 3 মিটার, তারের এইটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তারের ঘনত্ব দেওয়া আছে। দেখো মজার ব্যাপার হচ্ছে তারের ঘনত্বটা দেওয়া আছে। তাহলে দেখো কেউ লিখবা না, বোর্ডে তাকাও। ঘনত্ব রো, রো m/v, আর এই v দেখো ভালো করে দেখো, তাকাও, v আয়তন v, a × l, এল এর মান জানি, এম এর মান জানি, রো এর মান জানি, এ এর মানটা বের করতে হবে। তারপরে সেই এটা নিয়ে এখানে এসে বসাইতে হবে। কথা কি বুঝছো? ঠিক আছে। তাহলে রো এর মান কত? 7.3 × 10⁻3, m 20 × 10⁻³ এটা লাগবে, এল এর মান হচ্ছে 3 মিটার। তাহলে আসো দেখি এর মানটা কত পাওয়া যায়। তাহলে 20 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ডিভাইডেড বাই 3 × 7.3 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, তাহলে এটা হচ্ছে 9.13 × 10⁻⁻7 মিটার স্কয়ার, যদি আমার হিসাব নিকাশ ঠিকঠাক থাকে আর কি। এইবার এই এর মানটা নিয়ে এখানে বসাই, 9.13 × 10⁻⁻7, এর সাথে গুণ 1, এর সাথে গুণ 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তারপরে 50 × 3 ভাগ অ্যান্সার। তাহলে 1.64 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাই বের করতে বলছে, এটাই বের করতে বলছে। বলো বুঝলা কিনা? দেখি তোমাদের কমেন্ট দেখি। আর যারা কমেন্ট করবা না সবাই ভালো ভালো কমেন্ট করবা। তারের ভর কি এই ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না? না, এই ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, কারণ তারে প্রযুক্ত টান বলটা দেওয়াই আছে, এত বল প্রযুক্ত করা হয়েছে, এই 20 গ্রামের কোনো প্রভাব নেই তো। আর তারটা কিভাবে আছে, উলম্ব ভাবে আছে নাকি আনুভূমিক ভাবে আছে সেটা তোমার বলছে। তাহলে সবসময় কিছু বলা না থাকলে নিষ্পাপ মনে চিন্তা করবা। তাহলে নিষ্পাপ মনে চিন্তা করবা এই যে আনুভূমিক ভাবে আছে, তাহলে তারের ভর তারের দৈর্ঘ্য প্রসারণে কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে, তারের ভরটা তারের দৈর্ঘ্য প্রসারণে এখানে কোনো প্রভাব ফেলবে না। নিষ্পাপ মনে চিন্তা করবা, যখন ক্লিয়ার করে বলে দেওয়া না থাকবে তখন চিন্তা করবে একেবারে নিষ্পাপ মনে। ওকে, তাহলে আমরা সামনে আগাই, অনেকগুলো প্রবলেম সলভ করবো আজকে আমরা। তাহলে 3 নম্বর গেল, এবার আসো 4 নম্বর। 4 নম্বর আর একটা সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করব। বলা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, 1 মিটার দৈর্ঘ্যের একই উপাদানের যথাক্রমে 2 মিলিমিটার ও 4 মিলিমিটার ব্যাসের তারে 0.05 কেজি ভার ঝুলানো হলো। ভার ঝুলানো হলো। হ্যাঁ, উভয় তারের উপাদান যেহেতু একই উপাদানের বলছে না, কি বলছে? একই উপাদানের, দৈর্ঘ্য একই, 1 মিটার দৈর্ঘ্য, শুধু ব্যাস আলাদা 2 মিলিমিটার 4 মিলিমিটার ব্যাস আলাদা, ভারও ঝুলানো হয়েছে একই 0.05 কেজি। তাহলে যেহেতু একই উপাদানের, বলা হচ্ছে এদের ইয়ং গুণাঙ্ক y 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। উদ্দীপক। এবার আসো কোশ্চেন, প্রথম কোশ্চেন 1, প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি, প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি। 2 নম্বর কোশ্চেন, এই 2 নম্বর কোশ্চেনটার জন্য এই প্রবলেমটা দেওয়া। ভার ঝুলানো অবস্থায়
ভার ঝুলানো অবস্থায় এরা সরল দোলকের মতো আচরণ করলে, সরল দোলকের মতো আচরণ করলে কোনটি ধীরে চলবে? দুটো তার তো, কোনটি ধীরে চলবে? এই 2 নম্বর কোশ্চেনটার জন্য কিন্তু প্রবলেমটা দেওয়া, 2 নম্বর কোশ্চেনটার জন্য এটা নিয়ে আলোচনা করা। ওকে, তাহলে প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি চাওয়া হয়েছে। আসো আগে দেখি প্রথমটায় সলভ করি। তাহলে তারের, দুটো তারের দৈর্ঘ্য 1 মিটার, দুটো তারেই ভার ঝোলানো হয়েছে 0.05 কেজি, দুইটা তারের ব্যাস আলাদা, একটা হচ্ছে 2 মিলিমিটার, তাহলে একটা হচ্ছে চিকন আর একটা হচ্ছে মোটা, ঠিক আছে? একটা হচ্ছে চিকন আর একটা হচ্ছে মোটা। তো দুইটা তারের উপাদান যেহেতু একই, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। প্রথম তারের সঞ্চিত শক্তি। তাহলে আসো প্রথম তারের সঞ্চিত শক্তি শুরু করলাম। প্রথম তারের সঞ্চিত শক্তি বের করতে হবে। তাহলে প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এফ ডিভাইডেড বাই এ, বিকৃতি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এই একটা সূত্র। তাহলে আসো দেখি এই সূত্রটা লিখি, সূত্রটা লিখে করার চেষ্টা করি। হাফের মান হাফ, এফ, তাহলে প্রথম তার মানে 2 মিলিমিটার ব্যাসের, 2 মিলিমিটার ব্যাসের প্রথম তার, তাহলে 0.05 কেজি ভার ঝুলানো হয়েছে না? তাহলে 0.05 কেজি ভার ঝুলানোর জন্য প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত বলো? এফ ইকুয়াল টু এমজি, তাহলে 0.05 গুণ 9.8। প্রথম তারের এ লাগবে, প্রথম তারের ক্ষেত্রে এ লাগবে। তো এ দেওয়া আছে কিনা? হ্যাঁ আছে। কিভাবে? 2 মিলিমিটার ব্যাস, ব্যাসার্ধ 1 মিলিমিটার, তাহলে পাই 1 গুণ 10⁻³ তার স্কয়ার। ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, ছোট হাতের এল দৈর্ঘ্য বৃদ্ধি, বড় হাতের এল আদি দৈর্ঘ্য, তো আদি দৈর্ঘ্য 1 মিটার, বড় হাতের এল 1 মিটার, ঠিক আছে? লাগবে কি? ছোট হাতের এল দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইলো, খোঁজো। দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে? আছে, দেওয়া আছে দৈর্ঘ্য বৃদ্ধি? নাই। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া নাই, দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করতে হবে, ছোট হাতের এল এর মানটা বের করতে হবে, বের করে এখানে টুপ করে বসাই দিবা আর টুপ করে ম্যাথটা হয়ে যাবে। তাহলে আসো দেখি দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল এর মানটা বের করা যায় কিনা। যাবে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে যে, তাহলে y ইকুয়াল টু f বড় হাতের এল ডিভাইডেড বাই a ছোট হাতের এল, ঠিক আছে? তাহলে ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11, f 0.05 গুণ 9.8, বড় হাতের এল এর মান 1 মিটার, a পাই 1 × 10⁻³ তার স্কয়ার ইনটু ছোট হাতের এল। এই যে দেখো ছোট হাতের এল এর মানটা এখান থেকে পাবো। তাহলে দেখি ছোট হাতের এল এর মানটা কত আসে। 0.05 × 9.8 ইনটু 1 ডিভাইডেড বাই 2 এক্সপোনেনশিয়াল ফাংশন 11 ইনটু 3.1416 ইনটু 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার, তাহলে 7.79 ইনটু 10⁻⁻7 মিটার, মানটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে 7.79 ইনটু 10⁻⁻7, এত ইনটু 0.05 ইনটু 9.8 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3.1416 ডিভাইডেড বাই 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 স্কয়ার। তাহলে দেখো তো এটা আসছে কিনা। 6.08 ইনটু 10⁻⁻2 জুল, দেখো এটা আসছে কিনা। ওই ব্যাপে ওদের কাছ থেকে উত্তরটা দেখে আসি। ওকে ওকে গুড, হ্যাঁ আসছে, ঠিক আছে। এটা কিন্তু চাইলে আমি আরেকটা ভাবেও করতে পারতাম, বুঝছো? এটা কিন্তু আমি আরেকটা ভাবেও করতে পারতাম। মনে পড়ে? দেখো তো, হাফ ইন্টু ওয়াই ইন্টু ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল তার স্কয়ার, একক আয়তনে সঞ্চিত শক্তি। আমি চাইলে এভাবেও করতে পারতাম। তাহলে ইয়ং গুণাঙ্কের মান বসাই দিতাম, এই যে 2 × 10⁻11, আর এই ছোট হাতের এল এর মানটা বের করা লাগতোই, ছোট হাতের এল এর মানটা বের করা লাগতোই। তো ছোট হাতের এল এর মানটা বের করে এখানে বসাই দিলে হয়ে যেত। তো আমি চাইলে এভাবেও করতে পারতাম, ঠিক আছে? যার যেটা ভালো লাগে, কোনো ব্যাপার না।
করলেই হবে। এবার আসো 2 নম্বর কোশ্চেন, যে কারণে কোশ্চেনটা দেওয়া। কি বলছে? ভার ঝুলানো অবস্থায় সরল দোলকের মতো আচরণ করলে। এবার আসো আমরা একটু চিত্র আঁকি, চিত্র এঁকে দুইটা তারকে একটু বুঝি। ভার ঝুলানো অবস্থায়, এই যে ভার ঝুলানো হয়েছে, প্রথম তারটা চিকন, কারণ এর ব্যাস হচ্ছে 2 মিলিমিটার, ঠিক আছে। আর পরবর্তী যে তারটা, সেই তারটা হচ্ছে পুরু, কারণ তার ব্যাসটা হচ্ছে 4 মিলিমিটার। তাহলে এইটা হচ্ছে পুরু তার, মানে আগেরটার তুলনায় একটু বেশি পুরু, একটু বেশি পুরু। তো এই হচ্ছে অবস্থা। এবার দুটোতেই তো ভার ঝুলানো হয়েছে, এখানেও ভার ঝুলানো হয়েছে 0.05 কেজি, এখানেও ভার ঝুলানো হয়েছে 0.05 কেজি। তো এবার ভার ঝুলানো অবস্থায় এরা সরল দোলকের মতো আচরণ করলে, সরল দোলক তো চিনো, তাই না? সরল দোলক তো চিনো। তুমি কোন সুতার মাধ্যমে দৃঢ় অবলম্বন থেকে কোন একটা ভারটার ঝুলাই দিবা, তাহলে এটাই হচ্ছে সরল দোলক। এবার এটাকে কি করবা, একটু এই সাইডে দিকে টেনে নিয়ে, এইভাবে টেনে নিয়ে ছেড়ে দিবা। ছেড়ে দিলে দেখবা এইভাবে দুলতে থাকবে, এই যে ছেড়ে দিলে দেখবা এইভাবে দুলতে থাকবে। এখান থেকে এখানে যাবে, তারপর এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, তারপর এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, তারপর এখানে আসবে, এভাবে কিন্তু দুলতে থাকবে। তো এটাই হচ্ছে সরল দোলক। আর অনেক সময় আমরা হচ্ছে দেওয়াল ঘড়ির নিচে দেখতে পাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে সরল দোলক। তো এবার বলতেছে সরল দোলকের মতো যদি আচরণ করে, আমি যদি এদেরকে টেনে একটু এইদিকে টেনে নিয়ে ছেড়ে দিই, তো কোনটা ধীরে চলবে কোনটা দ্রুত চলবে? চাইছে কোনটা ধীরে চলবে, তাহলে যেটা ধীরে চলবে তার উল্টাটা দ্রুত চলবে, ঠিক আছে। কোশ্চেনে কি হইতে পারে যে কোনটি ধীরে চলবে কোনটি দ্রুত চলবে। তো এই ধীরে চলবে কি দ্রুত চলবে এটা কে নির্ধারণ করে জানো? এটা নির্ধারণ করে হচ্ছে দোলনকাল। দোলনকালের সূত্র কি? T = 2π√L/g। বুঝছো? এল কি? এল হচ্ছে এই সুতার দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্যটা হচ্ছে এল। এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য। এই যে এই ঝুলন বিন্দু থেকে ববের এই যে ভার কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্বটা, মানে সহজ কথা দড়ির যে দূরত্বটা, সুতার যে দূরত্বটা, দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে কার্যকর দৈর্ঘ্য এল। আর জি তো বুঝতে পারতেছো, অভিকর্ষ ত্বরণ। আর টি হচ্ছে দোলনকাল। দোলনকাল কি? দোলনকাল হচ্ছে এই যে এইখান থেকে একবার এই পাশে গিয়ে আবার এখানে ব্যাক করতে যে সময়, অর্থাৎ একটা পূর্ণ দোলন দিতে যে সময়, সেটাই হচ্ছে দোলনকাল। এবার এই দোলনকালটাই আমাকে নির্ধারণ করে দিবে কে দ্রুত চলবে কে ধীরে চলবে। কথা কি বুঝছো? দোলনকালটাই নির্ধারণ করবে। তাহলে একটু তুমি খুব ভালো করে বোঝো তো। দেখো, মনে করো আমি বললাম এই একটা সরল দোলক আছে, এই যে সরল দোলকটা, এই সরল দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। আমি বললাম দোলনকাল 2 সেকেন্ড। তাহলে ভালো করে বুঝবা, এগুলো আগার দরকার নেই, ভালো করে বুঝবা। দোলনকাল 2 সেকেন্ড মানে কি? 2 সেকেন্ড মানে হচ্ছে এইখান থেকে এইখানে গিয়ে আবার এখানে ব্যাক করতে তার টোটাল 2 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ এখান থেকে যাবে 1 সেকেন্ডে, আবার ফেরত আসবে 1 সেকেন্ডে। তাহলে টোটাল 1 সেকেন্ড আর 1 সেকেন্ড মিলে 2 সেকেন্ড, ঠিক আছে। টোটাল 1 সেকেন্ড আর 1 সেকেন্ড মিলে কত? 2 সেকেন্ড। তাহলে আমি বললাম যে এটার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে দোলনকাল, আমার হাতের দিকে তাকাও, দেখো হাতের দিকে তাকাও। হবে না, কারণ আরেকটু বড় হাত লাগতো, ক্যামেরা যাচ্ছে না অত নিচে। তো দেখো আমি এখানেই বুঝাই যে এই যে সরল দোলকটা, এর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তা আমি বললাম দোলনকাল 2 সেকেন্ড না, দোলনকাল এবার 1 সেকেন্ড হবে, 1 সেকেন্ড। তাহলে বলো তো 1 সেকেন্ড হলে ধীরে চলবে নাকি দ্রুত চলবে? ধীরে নাকি দ্রুত? খালি বোঝো। আগে কি হচ্ছে, এখান থেকে এখানে যাইতে আবার এখানে ব্যাক করতে সময় লাগতেছে তার 2 সেকেন্ড। এবার এই কাজটা হবে 1 সেকেন্ডে। তাহলে হাফ সেকেন্ডে যাবে, হাফ সেকেন্ড আসবে, হাফ সেকেন্ডে যাবে, হাফ সেকেন্ড আসবে। তাহলে আগে ব্যাপারটা কেমন ছিল? আগে ধীরে ধীরে ছিল, যখন 2 সেকেন্ড ছিল তখন কিন্তু ধীরে ধীরে ছিল। তখন ব্যাপারটা এরকম ছিল, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, ধীরে ধীরে। এবার 1 সেকেন্ডের মধ্যে কাজটা করতে হবে। তাহলে হাফ সেকেন্ডে যাবে, হাফ সেকেন্ড আসবে, হাফ সেকেন্ডে যাবে, হাফ সেকেন্ড আসবে, হাফ সেকেন্ডে যাবে, হাফ সেকেন্ড আসবে। তাহলে এবার দ্রুত না? কথা কি বুঝছো? এবার দ্রুত, আরো দ্রুত যাওয়া আসা করতে হবে, দ্রুত যাওয়া আসা করতে হবে। তাহলে দোলনকাল কমে গেলে দ্রুত, দোলনকাল কমে গেলে দ্রুত। তাহলে টি যদি কমে যায় তাহলে দ্রুত চলবে, আর টি যদি বেড়ে যায় তাহলে ধীরে চলবে। ধরো এখন দোলনকাল 2 সেকেন্ড, যাওয়া 1 সেকেন্ড, আসা 1 সেকেন্ড। এবার আমি ওকে বললাম দোলনকাল এবার 4 সেকেন্ড, যাওয়া 2 সেকেন্ড, আসা 2 সেকেন্ড। তাহলে ধীরে ধীরে যাবে না? ঠিক আছে, আগে যাচ্ছে এভাবে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, 1 সেকেন্ড 1 সেকেন্ড। এবার 4 সেকেন্ড দোলনকাল, অর্থাৎ ধীরে ধীরে 2 সেকেন্ডে গেল, আবার ধীরে ধীরে 2 সেকেন্ডে আসলো, ধীরে ধীরে 2 সেকেন্ডে গেল, আবার ধীরে ধীরে 2 সেকেন্ড আসলো। তাহলে আগের চেয়ে ধীরে হয়ে গেল।
তাহলে টি যখন বাড়বে তখন ধীরে চলবে। এটা তো খুবই কমন সেন্স। ধরো তুমি বাজারে যাবা আসবা, যাওয়া আসা, তো তোমাকে বলা হইলো 5 মিনিটের মধ্যে যাওয়া আসা করতে হবে, তুমি দ্রুত গেলা দ্রুত চলে আসলা। তোমাকে বলা হইলো 10 মিনিটের মধ্যে যাওয়া আসা করতে হবে, তাহলে তুমি আগের চেয়ে এবার একটু ধীরে যাবা ধীরে আসবা। তাহলে সময় যদি যাওয়া আসার সময়টা যদি বাড়ে তাহলে যাতায়াত হবে ধীরে ধীরে, আর যাওয়া আসার সময়টা যদি কমায় দেওয়া হয় তাহলে যাতায়াত হবে দ্রুত। তো এটাই হচ্ছে কথা। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি, এই কথাটা এখন আমরা লিখতে পারি যে টি এর মান এটা যদি বৃদ্ধি পায়, এটা যদি বৃদ্ধি পায় তবে ধীরে, আর যদি হ্রাস পায় তাহলে দ্রুত। কিন্তু আমাদের চাইছে তো ধীরে চলবে, তাহলে টি বৃদ্ধি হলে ধীরে। এইবার আসো, জি তো কনস্ট্যান্ট, তাহলে টি বৃদ্ধি হবে কখন? দেখো 2π√L/g, তাহলে টি বাড়বে কখন? টি এর সাথে এল এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। তাহলে তারের দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তারের দৈর্ঘ্য, তাহলে তারের দৈর্ঘ্য যদি এটা যদি বৃদ্ধি পায়, এটা যদি বৃদ্ধি পায় তবে টিটা বাড়বে, আর টিটা বাড়লে ধীরে চলবে। তাহলে এইটুকু বুঝতে পারলে তোমার কাজ শেষ। এবার দুটো তারে ভাঁজ ঝুলানো হয়েছে না? দুটো তারেই ভাঁজ ঝুলানো হয়েছে না? তো দুটো তারে ভাঁজ ঝুলানো হলে দুইটা তারেরই একটু একটু করে প্রসারণ হবে না? যে তারের প্রসারণ বেশি সেই তারের দড়ির দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য বেশি হয়ে যাবে। প্রসারণ বেশি হলে পরিবর্তিত যে টোটাল দৈর্ঘ্য, পরবর্তী যে দৈর্ঘ্য সেটা বেশি হবে। সেটা যদি বেশি হয় তাহলে টিটা, দোলনকালটা টিটা বেশি হবে। টিটা যদি বেশি হয় ধীরে চলবে। তাহলে আমাদের দেখতে হবে ভার ঝুলানোর পরে কোন তারটার প্রসারণটা বেশি, সেইটা আমার দেখতে হবে। তাহলে ভার ঝুলানোর পরে এই তারটার প্রসারণ হচ্ছে ছোট হাতের L1, এই তারটার প্রসারণ হচ্ছে ছোট হাতের L2। এই দুইটার মধ্যে দেখতে হবে কারটা বেশি কারটা কম, ছোট হাতের L1 আর ছোট হাতের L2। এটাই দেখতে হবে। তাহলে আসো দেখি ছোট হাতের L1 আর ছোট হাতের L2। তাহলে আমি তোমাদের বলছিলাম যে এই টাইপের ম্যাথের জন্য কি করতে হয়, দুটো সূত্র লিখে কম্পেয়ার করতে হয়। তাহলে প্রথম তারের জন্য দুটো তারের কিন্তু ইয়ং গুণাঙ্ক সেম, হ্যাঁ। তাহলে y = f বড় হাতের L, a ছোট হাতের L লিখবা আগে। দ্বিতীয় তারের জন্য লিখবা y = f বড় হাতের L / a ছোট হাতের L লিখবা। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আসো বোর্ডে তাকাও, দুটো তারের ইয়ং গুণাঙ্ক সেম, বোর্ডে একই ভার ঝুলানো হয়েছে, f সেম। দুটো তারের আদি দৈর্ঘ্য সেম, দুটো তারের প্রসারণ L1 L2 আলাদা, দুটো তারের ব্যাস আলাদা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 A2 আলাদা। তাহলে a আলাদা আর ছোট হাতের L আলাদা, আর সব সেম। দাও এবার ভাগ দিয়ে দাও, ঠিক আছে? এবার ভাগটাক দিয়ে দাও। বা 1 ও 2 থেকে আমরা পাই, 1 ও 2 থেকে পাই। দেখো তো একবারে লেখা যায় কিনা। y কাটাকাটি, f কাটাকাটি, বড় হাতের L কাটাকাটি, তাহলে A1 L1 = A2 L2 শেষ। এবার L1 / L2, A2 মানে পাই r2² আর A1 মানে পাই r1²। তাহলে পাই কাটাকাটি গেল। এই যে তার দুইটার ব্যাসটা আমি একটু লিখে নিত। ব্যাস কত? 2 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কত এর? r1 কত? 1 মিলিমিটার। r2 কত? 4 মিলিমিটার, তার অর্ধেক 2 মিলিমিটার। তাহলে এবার মানগুলা বসাই দাও, r1 r2 এর মান বসাই দাও। পাই কেটে গেল, r2 এর মান 2, r1 এর মান 1, 2/1 তার বর্গ, তাহলে 4/1। তাহলে L1 = L2, এটা হচ্ছে 4:1। দ্যাট মিনস L1 is greater than L2। তাহলে কোন তারের প্রসারণটা বেশি হলো? দুইটা তারের আদি দৈর্ঘ্য তো সেম ছিল, তাহলে কোন তারের প্রসারণটা বেশি হলো? প্রথম তারের। তাহলে প্রথম তারের প্রসারণ বেশি হওয়ার কারণে তারের টোটাল দৈর্ঘ্যটা এখন পরিবর্তিত যে টোটাল দৈর্ঘ্যটা সেটা বেশি হবে, আগের দৈর্ঘ্যের সাথে যোগ হয়ে এখন বেশি হবে। মানে দুটো তারের দৈর্ঘ্য তো একই ছিল, 1 মিটারই তো ছিল। তাহলে আদি দৈর্ঘ্য 1 মিটার ছিল, বড় হাতের L ছিল আগে 1 মিটার। তাহলে তার সাথে এবার ছোট হাতের L1 ছোট হাতের L2 যোগ হয়ে এখন পরিবর্তিত দৈর্ঘ্য। তাহলে যেহেতু ছোট হাতের L1টা বেশি আর ছোট হাতের L2টা কম, তাহলে যেহেতু L1টা ছোট হাতের L1টা বেশি, L2টা কম, তাহলে প্রথম তারের প্রসারণ বেশি, প্রথম তারের দৈর্ঘ্যটা বেশি এখন। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য বেশি, ফলে পর্যায়কাল বেশি কারণে কি ধীরে চলবে। তাহলে কোন তারটি ধীরে চলবে? প্রথমটি। তাহলে প্রথমটি ধীরে, আর দ্রুত চলবে কোনটি? দ্বিতীয়টি। শেষ, কথা শেষ। কথা কি বুঝছো? এটা হচ্ছে বোর্ড কোশ্চেন আসলে কিভাবে লিখে লিখে করতে হবে এটা।
এবার আমার দিকে তাকাও, এই প্রশ্নের উত্তর আমি কোশ্চেন পড়ার সাথে সাথেই জানি। ঠিক আছে, তাকাও আমার দিকে তাকাও, দেখো কিভাবে জানি। দুইটা তারের উপাদান একই, দুইটা তারে একই ভার ঝুলানো হয়েছে, দুইটা তারের দৈর্ঘ্য একই, দেখো সবই সেম, সব কিছুই সেম, শুধু একটা তার সরু আর একটা তার পুরু মানে মোটা। তাহলে একটা সরু তার একটা মোটা তার, একই ভার ঝুলানো হয়েছে, কোন তারের প্রসারণ, এটা একেবারে খুবই কমন সেন্স। একটা সরু তার একটা মোটা তার, কোন তারের প্রসারণ বেশি হবে? একই ভার ঝুলানো হয়েছে, সরু তারের প্রসারণ বেশি হবে। সরু তারের প্রসারণ বেশি, তাহলে তার দৈর্ঘ্য বেশি, দৈর্ঘ্য বেশি হলে পর্যায়কাল বেশি, পর্যায়কাল বেশি হলে সে ধীরে চলবে। প্রথম তারটি ধীরে চলবে, সরু তারটি ধীরে চলবে, শেষ। বুঝছো? এটা ম্যাথ করে বের করলাম, কিন্তু এই উত্তর আমি লেখার সাথে সাথেই জানি। কথা কি বুঝছো? বলো, চলো চলো। ওকে, সরু তার, গুড, ভেরি গুড। হ্যাঁ, ওকে, তাহলে এবার সামনে আগাই। দেখো এবার খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব, খুবই খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর বলা হচ্ছে, একটু প্রশ্নটা আগে লিখি। 1 মিটার দৈর্ঘ্যের একটি দড়ির উপর দিয়ে কোন সার্কাসের খেলাড়ু হেঁটে যাচ্ছে, মাঝখানে যখন সে আছে, দড়ির যখন মাঝখানে, তখন আদি অবস্থা থেকে লোকটি 1 সেন্টিমিটার নিচের দিকে নেমে আসে, নিচে নামে আদি অবস্থান থেকে, মানে দড়ির আদি অবস্থান থেকে দড়িটা 1 সেন্টিমিটার নিচের দিকে নামে। দড়ির ব্যাস 0.8 মিলিমিটার, আর ইয়ং গুণাঙ্ক 20 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। প্রশ্ন হচ্ছে, ওই খেলাড়ুর ভর কত? লোকটির ভর কত কেজি আর কি, এটা বের করতে বলছে। এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের একটা দড়ি, সেই দড়িটা দুইটা খুঁটি দিয়ে দুই পাশে বাঁধা আছে। সার্কাসে আমরা দেখি না, দড়ির উপর দিয়ে লোক হেঁটে যাইতেছে, দেখবা দড়ির উপর দিয়ে ওই যে একটা লাঠি নিয়ে ব্যালেন্স করতে করতে হেঁটে যাইতেছে, দেখা যায়, এটা ইউটিউবে সার্চ করলে তুমি পাবা। তো এরকম দড়ির উপর দিয়ে হেঁটে যাইতেছে, তো হাঁটতে হাঁটতে লোকটা যখন ঠিক দড়ির মাঝখানে গিয়ে দাঁড়াইছে, তখন সে আদি অবস্থান থেকে, স্বাভাবিক দড়ির উপরে দাঁড়াইলে তো দড়ি একটু নিচের দিকে নেমে যাবে, তো দড়ি তার আদি অবস্থান থেকে 1 সেন্টিমিটার নিচের দিকে নেমে গেছে। দড়ির ব্যাস বলে দেওয়া আছে এবং ইয়ং গুণাঙ্ক বলে দেওয়া আছে। বলা হচ্ছে তাহলে লোকটার ভর কত, এই তথ্য থেকে লোকটার ভরের মানটা বের করো। তা আসো দেখি আমরা একটু চিত্র আঁকি। ঠিক আছে, ম্যাথ করতে গেলে চিত্র আঁকতে হবে। যে যত সুন্দর করে, মানে সুন্দর করে না, কোনো মতে চিত্র আঁকতে পারে, তার ম্যাথ হয়ে যাবে। তাহলে ধরো দুইটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বনের সাথে এই যে দড়িটা এভাবে বাঁধা আছে, এই হচ্ছে দড়িটার আদি অবস্থা। দড়িটাকে একটু সোজা করে আঁকি না, এই যে দড়িটা বাঁধা আছে। তাহলে লোকটা, এটা হচ্ছে আদি অবস্থা, হ্যাঁ, এটা হচ্ছে আদি অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে আদি অবস্থা। এবার লোকটা গিয়ে যখন দড়ির উপরে দাঁড়াইছে, তখন দড়ি একটু নিচের দিকে নেমে গেছে। তাহলে দড়ির তখনকার অবস্থা হচ্ছে, নিচের দিকে নেমে যাওয়ার পরে যে অবস্থাটা, সেটা যদি আমরা একটু আঁকি।
এইটা হচ্ছে নিচের দিকে নেমে যাওয়ার পর অবস্থা। এই যে নিচের দিকে নেমে যাওয়ার পর অবস্থা। লোকটা কোথায় দাঁড়াইছে? এই যে এখানে লোকটা দাঁড়াইছে। এই যে লোকটাকে একটু ছোট করে আঁকলাম, হ্যাঁ, লোকটাকে একটু ছোট করে দেখালাম যে লোকটা গিয়ে এখানে দাঁড়াইছে। খুবই ছোট হয়ে গেছে রে, দাও আর একটু বড় করে দিচ্ছি। এই যে লোকটা গিয়ে এখানে দাঁড়াইছে। তো দাঁড়াইলে একটু নিচের দিকে নেমে গেছে। কতটুকু নিচের দিকে নেমে গেছে দেখো, কতটুকু 1 সেন্টিমিটার নিচের দিকে নেমে গেছে। এই যে এই দূরত্বটা হচ্ছে 1 সেন্টিমিটার, এই দূরত্বটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার নিচে নেমে গেছে। দড়ির দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, মানে 1 মিটার। তাহলে এইটুকু 50 মিটার, বুঝো? এই যে এই পর্যন্ত এইটুকু 50 মিটার, আর বাকিটুকু 50 মিটার। এটুকু 50 মিটার, 50 সেন্টিমিটার, সরি 50 সেন্টিমিটার, বাকি এইটুকু আবার 50 সেন্টিমিটার। ওকে, লোকটা দাঁড়ানোর পরে দড়িটা 1 সেন্টিমিটার নিচের দিকে নেমে গেছে। তো লোকটার ভর চাইছে, লোকটার ভর দেখো, এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা। এই যে এইখানে লোকটা অবস্থান করতেছে, তাহলে দেখো নিচের দিকে হচ্ছে লোকটার ভার ক্রিয়া করতেছে, ওজন W = mg নিচের দিকে। এবার দড়িতে টান, দেখো তো তোমরা নিউটনের বলবিদ্যা অধ্যায় এই জিনিসগুলো দেখোনি, যে এই যে এভাবে কোন একটা জিনিস বাধা আছে, তাহলে কয়টা বল কাজ করতেছে? এই একটা বল কাজ করতেছে F1, এই একটা বল কাজ করে F2, আর নিচের দিকে একটা বল কাজ করতেছে F3, এইভাবে। তাহলে এই যে দড়ি, এই দড়িতেও তো টান বল কাজ করবে। তাহলে দড়িতে প্রযুক্ত টান বল, দড়ির প্রযুক্ত টান বলটা কাজ করবে কোন দিকে? এই বরাবর টান বল, টান দিয়ে ধরে রাখছে এই বস্তুটাকে, লোকটাকে টান দিয়ে ধরে রাখছে। তাহলে দড়ির এই টান বলটা হচ্ছে F, দড়ির এই টান বলটা হচ্ছে F। এইবার আসো, খুব ভালো করে খেয়াল করো, F1 F2 হবে না। অনেকে বলতে ভাই এটা F1 এটা F2, না হবে না, দুটোই F হবে, কারণ দুটো একই দড়ি। একই দড়ি, এমন না যে এইটা একটা দড়ি এইটা আর একটা দড়ি এখানে এসে গিট দিয়ে আটকানো হয়েছে, তা কিন্তু না, একই দড়ি। তাহলে একই দড়ি হলে একই টান, এটাই মাথায় রাখবে, একই দড়ি একই টান। তাহলে এই পাশে প্রযুক্ত টান F বা T যেটাই লিখো না কেন, এই পাশে প্রযুক্ত টান F এবং T, কথা বুঝছো? এবার আসো দেখো, লোকটা এখানে দাঁড়ানো আছে না, পড়ে গেছে? না, ছিঁড়ে পড়ে যায়নি, লোকটা এখানে দাঁড়ানো আছে, স্থির অবস্থায় আছে। তাহলে স্থির অবস্থায় যদি থাকে, স্থির অবস্থায় যদি থাকে, দেখো তো আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা। দেখো বোর্ডে দেখো, তোমরা এখন লিখবা না। এই কোণটাকে আমি বললাম থেটা, আর এই কোণটা যদি থেটা হয়, অবভিয়াসলি এই কোণটাও একই কোণ, থেটা কোণ, কারণ এই পাশে 50 সেন্টিমিটার, এই পাশে 50 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। একেবারে মাঝখানে থাকা অবস্থায় লোকটা যখন ঠিক মাঝখানে দাঁড়াইছিল, এখানে যখন মাঝখানে দাঁড়াইছে তখনই নিচের দিকে নেমে গেছে। তাহলে এটা 50 সেন্টিমিটার, এটা 50 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এই কোণটা থেটা হলে অবভিয়াসলি এই কোণটা থেটা। তাহলে এই এফ কে আমি এবার দুটো উপাংশে ভাঙবো, ভালো করে বুঝবা, এফটাকে আমি দুটো উপাংশে ভাঙবো। এফটাকে যদি দুটো উপাংশে ভাঙা হয়, এফটাকে যদি দুটো উপাংশে ভাঙা হয়, তাহলে কোন কালি দিই? সবুজটা দিই। তাহলে এফটাকে দুইটা উপাংশে ভাঙলে দেখো, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর এফ এর একটা উপাংশ এফ কস থেটা, ঠিক আছে? আর এদিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে এফ সাইন থেটা। এফ কে আমি দুটো উপাংশে ভেঙে ফেললাম, এই এফ কে দুটো উপাংশে ভেঙে ফেললাম, থেটা এফ কস থেটা, এফ সাইন থেটা। ঠিক একইভাবে এই এফ কে দুটো উপাংশে ভাঙবো, তাহলে এফ কস থেটা গিয়ে এখানে দুইটা এফ কস থেটা হয়ে গেল, 2f cos থেটা হয়ে গেল, 2f cos থেটা, এটা 2f cos থেটা। আর এদিকে কি হলো? এদিকে হলো f sin থেটা। এবার মজার ব্যাপার হচ্ছে f sin থেটা আর f sin থেটা পরস্পরকে নাকচ। দেখো f sin থেটার বিপরীতে আরেকটা f sin থেটা, তাহলে এরা পরস্পরকে নাকচ। তাহলে এরা যদি পরস্পরকে নাকচ করে, তাহলে দেখো তো এই লোকটার উপর ক্রিয়ারত বল আসলে কত? এই যে ধরো লোকটা হচ্ছে এইটা, তাহলে নিচের দিকে হচ্ছে ওজন mg, আর উপরের দিকে যে বলটা সেই বলটা হচ্ছে 2f cos থেটা। লোকটা স্থির অবস্থায় আছে, দ্যাট মিন্স লোকটা স্থির অবস্থায় থাকা মানে হচ্ছে 2f cos থেটা, এটা ইকুয়াল টু হচ্ছে mg। আমার লাগবে m লাগবে, আমার m ভারটা বের করতে বলছে, তাহলে 2f cos থেটা ডিভাইডেড বাই g, শেষ। 2f cos থেটা ডিভাইডেড বাই g। এবার মানগুলো বসে দাও। 2 এর মান 2 জানি, f এর মানটা লাগবে, g এর মানটা 9.8 জানি, f দেওয়া নেই, থেটাটা দেওয়া নেই, f আর থেটাটা বের করে এনে বসাই দিলেই কাজ শেষ।
এবার এই এফ আর থেটাটা খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। তো দেখো থেটা বের করা কোনো ব্যাপার না, থেটা বের করা অটোমেটিক্যালি হয়ে গেছে। থেটা কিভাবে বের করা যায় দেখো, কেউ লিখবা না, আমি পরে লেখার টাইম দিব। দেখো কিভাবে বের করা যায়, থেটাটা কিভাবে বের করা যায়। এই যে এই কোণটাই তো থেটা, তাহলে এটা হচ্ছে 50 সেন্টিমিটার, এইটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এই কোণটা বের করতে হবে, থেটা কোণটা বের করতে হবে। তাহলে tan থেটা ইকুয়াল টু, দেখো তো লম্ব বাই ভূমি লেখা যায় না, 50 সেন্টিমিটার ডিভাইডেড বাই নিচে 1 সেন্টিমিটার, মানে tan থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে থেটা ইকুয়াল টু পাবো tan ইনভার্স 50, দেখি কত আসে। tan ইনভার্স 50, তাহলে কোণের মান হচ্ছে 88 হ্যাঁ 90 এর খুবই কাছাকাছি হবে, 88.85 ডিগ্রি কোণের মান হইল। cos থেটা কোনটা বসাই দিব, তাহলে কোণের কাজটা হইলো, এবার লাগবে এফ। এবার হচ্ছে আসল কাহিনী। এফ মানে কি, এই লোকটা যখন এই দড়ির উপর দিয়ে হেঁটে গিয়ে মাঝখানে দাঁড়াইছে, তখন দেখো দড়ি তার আগের অবস্থান থেকে ভিন্ন একটা অবস্থানে চলে গেছে। এবং তুমি একটু জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখো, আগে তারের দৈর্ঘ্য যা ছিল, আগে ছিল হচ্ছে 1 মিটার, মানে 100 সেন্টিমিটার ছিল। এইবার কিন্তু আর 100 সেন্টিমিটার নেই, তার বেশি হয়ে গেছে। তার মানে তারটা প্রসারিত হয়ে গেছে। কেন প্রসারিত হয়ে গেছে, এই যে লোকটা যখন এর উপরে দাঁড়াইছে তখন লোকটা বল প্রয়োগ করছে, তারের প্রযুক্ত বল কত, তারের প্রযুক্ত বল হচ্ছে এফ। তারটা কত টান খাইছে, তারের প্রযুক্ত বলটা কত, এফ। তাহলে এফ বল তারের উপর প্রযুক্ত হয়েছে। তাহলে তারের উপর প্রযুক্ত এফ পরিমাণ বল প্রযুক্ত হওয়ার কারণে তারের দৈর্ঘ্যটা বেড়ে গেছে। তারের ইয়ং গুণাঙ্ক বলে দেওয়া আছে, তারের ব্যাস বলে দেওয়া আছে, তারের আদি দৈর্ঘ্য বলে দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমি তারের উপর প্রযুক্ত বল কত সেটা হিসাব নিকাশ করতে পারবো। তাহলে তারের প্রযুক্ত বল কত এটা আমরা হিসাব নিকাশ করতে পারবো কোন সূত্র ব্যবহার করে, y ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, এই সূত্রটা ব্যবহার করে লাগবে এফ এফ ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে মান বসাই, y এর মানটা বসাই, y কত, y হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 11। দেখো ভাই ব্যাস দেওয়া আছে 0.8 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ 0.4, তাহলে পাই 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার স্কয়ার ডিভাইডেড বাই নিচে বড় হাতের এল আদি দৈর্ঘ্য। আদিতে তারের দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য 1 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে আমরা এসে এককে 1 মিটার বসালাম। তাহলে কি দরকার এখন বলো, দরকারটা কি, ছোট হাতের এল দৈর্ঘ্যের বৃদ্ধিটা দরকার। এই জিনিসটাই বুঝতে হবে যে তারের দৈর্ঘ্য কতটুকু বাড়লো। খুবই সহজ, তারের তুমি দেখো আদি দৈর্ঘ্য হচ্ছে এই 50 আর এই 50 সেন্টিমিটার মানে 1 মিটার আদি দৈর্ঘ্য, এটা আদি দৈর্ঘ্য। এবার বর্তমানে তার হচ্ছে এইটা, দেখো বর্তমানে তার হচ্ছে এইটা। তো স্বাভাবিকভাবে এটা খুবই কমন সেন্স যে এই দৈর্ঘ্যটার চেয়ে এই দৈর্ঘ্যটা এখন বেশি, এটা খুবই কমন সেন্স। দেখো তাহলে আগে তারের দৈর্ঘ্য এটা 100 সেন্টিমিটার, এখন তারের দৈর্ঘ্য এটা আমি জানি না কত সেন্টিমিটার, ঠিক আছে, জানি না কত সেন্টিমিটার। তাহলে আমি এই দৈর্ঘ্যটাকে, এই যে এই দৈর্ঘ্যটুকুকে আমি এটাকে দিলাম, নাম দিলাম হচ্ছে এল ড্যাশ। এই যে দৈর্ঘ্যটুকু হচ্ছে এল ড্যাশ, নাম দিলাম এল ড্যাশ, ঠিক আছে। তাহলে এল ড্যাশ কি ক্লিয়ার, এটা এল ড্যাশ, এটা এল ড্যাশ, দুইটা এল ড্যাশ। তাহলে এখন তারের দৈর্ঘ্য হচ্ছে 2L ড্যাশ, এখন তারের দৈর্ঘ্য হচ্ছে 2L ড্যাশ, কি ক্লিয়ার। আর আগে তারের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার 50 50 100 সেন্টিমিটার। তাহলে আগে তারের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটারটাকে আমি এল ধরলাম, ঠিক আছে, 100 সেন্টিমিটারটাকে আমি এল ধরলাম, যে ওটা 100 সেন্টিমিটার, ওটা হচ্ছে এল। তাহলে আমি এল ড্যাশ ধরছি কিন্তু এইটুকুকে, হ্যাঁ এল ড্যাশ এইটুকুকে ধরছি, তাহলে এইটুকু বের করে তার সাথে 2 গুণ আর কি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য কতটুকু বাড়লো সেটা হচ্ছে 2L ড্যাশ 2L ড্যাশ মাইনাস হচ্ছে এল, এই এল এর মান 100 সেন্টিমিটার। তাহলে এবার আমার কথা হচ্ছে এল ড্যাশের মানটা যদি আমি জানি তাহলে কিন্তু হয়ে গেছে কাজ। এই এল ড্যাশের মানকে কিভাবে জানা যায়, পিথাগোরাস। এটা 50 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, তাহলে এল ড্যাশ মানে √50 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, দেখো 2√50 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস এল 100, এগুলা কিন্তু সবই সেন্টিমিটারে, ঠিক আছে, এগুলা কিন্তু সবই সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটার দেখি তো কত আসে, 2√50 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 100।
তাহলে এটা হচ্ছে 0.01999, কয়টা 9? 3টা 9, 8 এত সেন্টিমিটার, মিটারে নিব, ভাগ 100, ভাগ 100, তাহলে সায়েন্টিফিক মোডে লিখি 1.99 ইন্টু 10⁻⁻⁴ মিটার। তাহলে এইটা হচ্ছে তারের প্রসারণ। তাহলে তারের প্রসারণের মানটা আমার দরকার ছিল এখান থেকে, তারের প্রসারণের মানটা, এই যে ছোট হাতের এলটা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত? 1.99 ইন্টু 10⁻⁻⁴। তাহলে দেখি এটা কত আসে এফ এর মানটা। তাহলে এটা ইন্টু 3.1416 ইন্টু 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার ইন্টু 20 এক্সপোনেনশিয়াল ফাংশন 11। তাহলে এটা হচ্ছে 201.04। দেখো যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে, ঠিক আছে। এত নিউটন, এই প্রযুক্ত বলের মানটা, কোণের মানটা এবার এই সূত্রে বসাই দিব, বসাই দিলেই কাজ শেষ, ঠিক আছে। এবার এই সূত্রে বসাই দিলেই কাজ শেষ। তো দেখো আমি এটা একটু উপরে উঠাই লিখি যে 2f cos θ এটা সমান সমান mg। তাহলে অতএব m ইকুয়াল টু 2f cos θ ডিভাইডেড বাই g। তাহলে 2 ইন্টু f, f এর মান 201.04 গুণ cos θ এর মান θ 88.85 ডিগ্রি ডিভাইডেড বাই g 9.8। তাহলে 2 গুণ 201.04 গুণ cos 88.85 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 9.8, 0.8234 এত কেজি। লোকটার ভর এত কেজি, লোকটার ভর এত কেজি। দেখো তো এই অ্যান্সার আসলো কিনা, নাকি আমি ভুল করছি কিছু, বলো। এই ইয়াসিন আরাফাত, ছুটি দেন ভাই। কেন তোমার ছুটি লাগবে? কেন তোমার কি কারণে ছুটি লাগবে? হ্যাঁ, এরকম গ্রামের চাচাতো ভাইয়ের মতো কমেন্ট করবা না। এতদিন ছুটি কাটানোর পরে আজকে ক্লাস, তারপর আবার বলতেছে ছুটি দেন ভাই। এই বলো তো উত্তর মিলছে কিনা? এই উত্তর মিলছে? বলো, কেউ একজন বলো উত্তর মিলছে কিনা। ওকে, আচ্ছা যাই হোক, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যে ভাই ভরের মানটা এত কেন আসলো। ধরো আমি তো একটা লোকের উদাহরণ দিছি, ধরো লোকের কোনো উদাহরণ না, ধরো একটা তারের মধ্যে একটা জাস্ট আংটি ঝুলাই দেওয়া হয়েছে, ধরো এর মধ্যে একটা আংটি ঝুলাই দেওয়া হয়েছে। তাহলে যখন মাঝখানে গেছে আংটিটা, তখন আংটিটা একটু নিচের দিকে চলে আসবে। তো ওটা ব্যাপার না, উত্তর যা আসবে আসুক, ওটা নিয়ে চিন্তা করার কিছু নাই, ম্যাথটা হয়েছে কিনা। তো দেখো আমি একটু আরেকবার একটু সামারিটা আলোচনা করি। অনেকে বলতে পারো যে ভাই আমরা এই যে যখন এই সূত্রটা লিখলাম y ইকুয়াল টু f বড় হাতের l ডিভাইডেড বাই a ছোট হাতের l, এই f এর জায়গায় একবারে mg বসাই দিতাম, সেখান থেকে m বের করে নিতাম। ভাই ওটা হবে না, ওইটা করলে হবে না। কারণ তুমি কি এইভাবে বল প্রযুক্ত করছো, দেখো চিত্রগুলা বুঝতে হবে যে তারটা এরকম ঝুলানো ছিল, এই যে ঝুলানো ছিল, তারপরে লোকটা তার ধরে এভাবে ঝুলে গেছে। বলো লোকটা কি তার ধরে এভাবে ঝুলে গেছে? যে আমি এখানে লিখবো যে y ইকুয়াল টু f বড় হাতের l ডিভাইডেড বাই a ছোট হাতের l, তারপরে f ইকুয়াল টু mg বড় হাতের l ডিভাইডেড বাই a ছোট হাতের l। বলো এরকম ঘটনা ঘটছে? তাহলে আমি এটা কেন লিখবো? ঠিক আছে, অনেকের এই কনফিউশনটা মনে হইতে পারে যে ভাই এটা লিখবো মনে হয় না, কেন লিখবো, এটা লেখা যাবে না, এটা তো হবে না। দড়িটা এরকম ছিল, দড়ির উপর লোকটা যখন দাঁড়াইছে, ঠিক মাছ গিয়ে যখন লোকটা দাঁড়াইছে, তখন দড়ি নিচের দিকে নেমে গেছে। স্বাভাবিক, এটা তো স্বাভাবিকভাবে নিচের দিকে নেমে যাবে। তাহলে দড়ির উপর লোকটা দাঁড়ানোর কারণে একটু নিচের দিকে নেমে গেছে। তাহলে এই যে লোকটা গিয়ে এখানে দাঁড়াইছে, একটু নিচের দিকে নেমে গেছে। তাহলে নিচের দিকে লোকটার ওজন mg, আর দড়ির টান বল হচ্ছে f, দড়ির টান বল হচ্ছে f। দেখো এই ক্ষেত্রে হইলে হ্যাঁ আমি বলতে পারতাম যে নিচের দিকে mg আর এই তারে প্রযুক্ত বলটা হচ্ছে f ইকুয়াল টু mg, কিন্তু ঘটনা তো এরকম না। তাহলে এখানে f ইকুয়াল টু mg না, তাহলে f এর উপাংশ, এই কোণটা থিটা, এই কোণটা থিটা, তাহলে এই দিক বরাবর 2f cos θ, তাহলে 2f cos θ সমান সমান mg, f সমান সমান mg না। ওকে ডান, কথা বুঝছো? তাহলে কি ঘটনা, যে লোকটা গিয়ে যখন এখানে দাঁড়াচ্ছে তখন
উপরের দিকে 2f cos θ, নিচের দিকে mg পরস্পর সমান। এইটুকু লিখতে পারলে ম্যাথ শেষ। এইটুকু যদি লিখতে পারো তাহলেই ম্যাথ শেষ। তোমার কি বের করতে হবে? m। ওকে, তাহলে m = 2f cos θ ডিভাইডেড বাই g। m = 2f cos θ ডিভাইডেড বাই g। এবার g এর মান আমি জানি, 2 এর মান তো 2 জানি, f আর θ লাগবে। তাহলে চিত্রে তাকাবা, θ = tan θ = 50/1 θ বের করে নিলাম, কাজ শেষ, থিটার কাজ শেষ। এবার f টা লাগবে, তো f = সূত্র, ইয়ং গুণাঙ্কের সূত্র, y = f বড় হাতের l ডিভাইডেড বাই a ছোট হাতের l। তাহলে আমি সব মানগুলা বসালাম, বসানোর পর দেখতেছি ছোট হাতের l আমি জানি না। তো তারটা আগে এরকম ছিল, তারটা আগে এরকম ছিল, এটা তারের আসল দৈর্ঘ্য, এটা হচ্ছে 100 সেন্টিমিটার। এখন তারটা দেখতে এরকম। তাহলে এখন যদি তারটা দেখতে এরকম, তুমি এই তারের দৈর্ঘ্যটা বের করো, এই দৈর্ঘ্যটা বের করো, তারপরে এই দৈর্ঘ্যটা থেকে আগের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিবা, তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কতটা সেটা পাওয়া যাবে। ঠিক ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটা ম্যাথ করব, ম্যাথ করে শেষ। দেখো এই টপিকটা সুন্দর একটা টপিক, লিখো একটু হেডিংটা দাও আগে, যে ইয়ং গুণাঙ্কের সাথে তারের দৈর্ঘ্য প্রসারণ সহগের সম্পর্ক। তারের দৈর্ঘ্য প্রসারণ সহগের সম্পর্ক। ঠিক আছে, তাহলে হেডিংটা লিখো আগে। দৈর্ঘ্য প্রসারণ সহগ তোমরা 9-10 পড়ে আসছো ছোটবেলায়, যে আয়তন প্রসারণ সহগ, তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, সেই জিনিসগুলা। হ্যাঁ, এই যে একজন কমেন্ট করছে, কে অরিন, লোকটা ফাঁসিতে ঝুলে পড়লে f = mg হবে। হ্যাঁ, লোকটা যদি ফাঁসিতে ঝুলে পড়ে তাহলে f = mg হবে। এই যে ভালো বলছে, যে লোকটাকে এই যে ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়েছে, তাহলে f = mg হবে। কেন ফাঁসিতে ঝুলাই দিলাম, ফাঁসিতে ঝুলাই দিলে তখন f = mg হবে, বুঝছো? তো ইয়ং গুণাঙ্কের সাথে, ইয়ং গুণাঙ্ক y আর দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা। দেখো মনে পড়ে কিনা সেই আলফার কথা। তো এদের মধ্যে সম্পর্ক, তো সম্পর্ক আমরা একটা ম্যাথ করে সম্পর্কটা বের করব। তাহলে দেখো ভালো করে বুঝবা, ম্যাথটা ভালো করে বুঝবা। ম্যাথের নম্বরটা দিয়ে নাও, কত নম্বর হবে? কত নম্বর হবে? আজকে 6 নম্বর হবে ম্যাথটা, এটা হবে 6 নম্বর। বলা হচ্ছে দেখো, এই যে দুইটা খুঁটি আছে, এই যে দুইটা খুঁটি, এই দুইটা খুঁটির মধ্যে একটা তারকে কোনো মতে টান টান করে বাঁধা আছে। এই যে তারটা, এই তারটাকে কোনো মতে টান টান করে বাঁধা আছে, কোনো মতে। তো যখন এটা বাঁধা আছে তখন তাপমাত্রা ছিল হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, তখন তাপমাত্রা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস। এই তারের ব্যাস এটা হচ্ছে 0.8 মিলিমিটার। ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ সহগ, দ্যাট ইজ আলফা। এই আলফার মানটা দেওয়া আছে হচ্ছে 10 × 10⁻6, 10 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস অর পার ডিগ্রি কেলভিন, যেটাই বলা হোক না কেন একই কথা। কারণ ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন স্কেলের ডিফারেন্সটা তো একই, কারণ 1 ডিগ্রি কেলভিন যদি বাড়ানো হয় তার মানে 1 ডিগ্রি সেলসিয়াসই বাড়ানো হচ্ছে। এই কারণে এটাকে পার ডিগ্রি সেলসিয়াস লিখো, পার ডিগ্রি কেলভিন লিখো, কোনো ম্যাটার না। ঠিক আছে, তাহলে আসো, তাহলে ব্যাস দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। এবার মূল কোশ্চেনটা শুরু। কোশ্চেনটা বলতেছে যে এটা তো কোনো মতে বাধা আছে, কোনো মতে, তারে কিন্তু এক্সট্রা কোনো টান নেই। এখন কোনো মতে, জাস্ট কোনো মতে লিখো যে কোনো মতে বাধা আছে, কোনো মতে বাধা অবস্থায় আছে, বাধা অবস্থায় আছে। এইবার কোশ্চেনটা হচ্ছে তাপমাত্রা কমে 30 ডিগ্রি সেলসিয়াস হলে তারে প্রযুক্ত টান বল কত? তারে প্রযুক্ত এক্সট্রা টান বল কত? প্রযুক্ত টান বল কত? নাও কোশ্চেনটা নিয়ে তোমরা প্রথমে ভাবো, দেখে আমি একটু তোমাদের সাথে কথা বলি। কোশ্চেনটা নিয়ে ভাবো, দেখি নিজেরা সলভ করে ট্রাই করো তো। যে তারে প্রযুক্ত টান বলটা বের করতে বলছে তাপমাত্রা যখন কমে আসবে। আমি একটু একটা জিনিস ধরাই দিই, তুমি অনেক সময় দেখবা বিদ্যুতের যে খুঁটিগুলো আছে, তুমি দেখবা বিদ্যুতের যে খুঁটিগুলা থাকে, বিদ্যুতের যে পোলগুলা থাকে, এরকম যে পাশাপাশি পোলগুলা থাকে অনেক সময় দেখবা মাঠের মধ্যে,
এই পোলগুলাতে দেখবা তারগুলা এইভাবে থাকে, তারগুলা এইভাবে থাকে, বিদ্যুতের যে তারগুলা, এই তারগুলা দেখবা এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে থাকে, টান টান করে বাঁধা থাকে না কেন? ধরো দুইটা খুঁটির মাঝখানে, দুইটা পোলের মাঝখানে, ইলেকট্রিক পোল, এই দুইটা ইলেকট্রিক পোলের মাঝখানে তারটাকে এরকম টান টান করে বাঁধা থাকে না কেন বলো তো দেখি? টান টান করে বাঁধা থাকলে কি হবে? মনে করো গ্রীষ্মকাল থেকে যখন শীতকাল আসছে, তখন শীতকালে তাপমাত্রা কমবে না, তো তাপমাত্রা কমলে ধাতব তার না এগুলা, তো তাপমাত্রা বাড়লে একটু প্রসারিত হয়, তাপমাত্রা কমে গেলে কি হয়? সংকুচিত হয়। তো যখন গ্রীষ্মকাল থেকে শীতকালে আসবে তখন সংকুচিত হবে, এই তার সংকুচিত হবে, সংকুচিত হলে কি হবে? বিদ্যুতের এই যে ইলেকট্রিক যে পোলগুলা আছে, এই পোলগুলা বেঁকে যাবে, অথবা তার ছিঁড়ে যেতে পারে, মানে পোল বেঁকে যাবে, বেঁকে পড়বে, যখন টান খাবে তখন বেঁকে পড়বে, অথবা এই তারটা ছিঁড়ে যাবে। তো এই কারণে কি হয়? মাঝখানে একটু এরকম হেলায় রাখা হয়। হেলায় রাখলে কি হবে? গ্রীষ্মকাল আছে, শীতকাল আসুক, যখন তার টান টান হয়ে যাবে আর একটু সংকুচিত হয়ে টান টান হবে, তখন এই বৈদ্যুতিক পোলে এক্সট্রা কোনো টান প্রযুক্ত হবে না, এই কারণে এই কাজটা করা থাকে। তো দেখো আমি কোনো মতে টান টান করে রাখছি, কিন্তু কোনো মতে এবার বলতেছে তাপমাত্রা যখন 50 থেকে 30-এ আসবে, তো 50 থেকে 30 আসলে এটা একটা ধাতব তার, তাহলে তারটা সংকুচিত হবে, আর যখনই এরকম সংকুচিত হবে তখন কিন্তু এই তারে টান বল প্রযুক্ত হবে। এই যে দুই পাশে খুঁটি দিয়ে বাঁধা আছে না, তাহলে এরকম টান বল প্রযুক্ত হবে, সংকুচিত হলেই কিন্তু তারে টান বল প্রযুক্ত হবে। তো তারের এই প্রযুক্ত টান বলটা হচ্ছে এফ, ঠিক আছে, তারের এই প্রযুক্ত টান বলটা হচ্ছে এফ। তুমি আবার এফ আর এফ টু এফ বলো না, কিন্তু তারে প্রযুক্ত টান বলটাই হচ্ছে এফ। এখন টান সব সময় মানে জোড়ায় জোড়ায় কাজ করে, এক পাশে কোনো সময় টান কাজ করে না, এটা কিন্তু তোমাদের একটা খুব কনফিউশন। যেমন তোমাদের যদি আমি বলি, বলতো এই যে একটা তার কোন একটা দৃঢ় অবলম্বনের সাথে সংযুক্ত করে আমি টানতেছি, এফ বলে টানতেছি, বলতো টান কি শুধু এখানে ক্রিয়ার হতো, এই পাশে টান বল ক্রিয়ার হতো না? টান কিন্তু এদিকেও আছে, এদিকেও কিন্তু টান বল আছে, এই দেওয়ালটাও কিন্তু টানতেছে। তুমি 10 নিউটন বলে টানলে এই দেওয়ালটাও কিন্তু 10 নিউটন বলে, দেওয়ালে আটকে রাখছে, ও কিন্তু 10 নিউটন বলে টানতেছে। কথা বুঝছো? আর অনেক বলতে না ভাই আমি টানতেছি, দেওয়াল টানতেছে না। তাহলে দেওয়ালে বেঁধে রাখবা না, খুলে ফেলো, দেওয়ালে তারটাকে বেঁধে রাখবা না, সংযুক্ত করে রাখবা না, নাও খুলে ফেলো। এবার দেখি কেমন পারো, টানো তো, নাও এবার এই দড়িটাকে টানো। ধরো একটা দড়ি, আমি তোমাকে একটা দড়ি দিলাম, সেই দড়ির এক প্রান্ত তুমি আমার হাতে দিয়ে বললা নেন ভাই আপনি ধরেন, আমি অন্য প্রান্ত ধরে টানতেছি, তুমি তখনই টানতে পারবা। কিন্তু মনে করো আমি ছেড়ে দিছি, টানো তো দেখি একবার কেমন পারো, তখন কিন্তু তুমি টানতে পারবা না, তখন কিন্তু টান বল প্রযুক্ত হবে না। এই কারণে যে টান বল জোড়ায় জোড়ায় কাজ করে, টান বল এইদিকে কাজ করতেছে, আবার ঠিক একইভাবে এখানে বেঁধে রাখলে টান বল এদিকে কাজ করতেছে, জোড়ায় জোড়ায় কাজ করতেছে। তো ঠিক আছে, এখানে জোড়ায় জোড়ায় কাজ করতেছে, তো আমরা এফই বলবো, যে তারে প্রযুক্ত টান বল কত? এফ। টু এফ বলা যাবে না কিন্তু, যে এফ আর এফ টু এফ, খবরদার এটা বলা যাবে না, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এইখানে প্রযুক্ত বলটা এফ, এই এফ এর মানটা বের করতে বলছে। তো দেখো খুবই সহজ, নাও এবার বোর্ডে দেখো, y ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে তারে প্রযুক্ত বল এফ লাগবে, তাহলে এফ ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। ওকে, ঠিক আছে। এবার আসো, ছোট হাতের এল হচ্ছে তারের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে তারটা দেখো, তারটা আদিতে ধরো তারটার দৈর্ঘ্য ছিল এল। এবার তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে তখন তারটার দৈর্ঘ্য বেড়ে যাবে। কতটুকু বেড়ে যাবে? তারের দৈর্ঘ্য কতটুকু বেড়ে যাবে? এই যে এতটুকু বেড়ে যাবে, দেখো এই যে এতটুকু বেড়ে গেল, এটাই ছোট হাতের এল। আর তারের এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এল ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে এল ড্যাশ। এখন চিন্তা করো, এটা ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 50-এ গেলে দৈর্ঘ্য বেড়ে এটা হচ্ছে, দৈর্ঘ্য বেড়ে এটা হচ্ছে। তাহলে 50 থেকে 30-এ গেলে যে দৈর্ঘ্যটুকু 30 থেকে 50-এ বেড়েছিল, সেই দৈর্ঘ্যটুকু আবার সংকুচিত হয়ে কমে যাবে। মানে এই যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল না, এটা গ্রীষ্মকালে ছিল, এখন 50 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমি 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব তখন শীতকাল। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গ্রীষ্মকালে প্রসারিত হয়েই আছে অলরেডি। তাহলে যখন আমি শীতকালে 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, তাহলে যতটুকু প্রসারিত হয়েছিল সেই প্রসারণটাই কমে যাবে। তাহলে আমার ওই ছোট হাতের এলটাই, পরিবর্তনটা নিয়েই হচ্ছে কাজ, ছোট হাতের এল এর যে মানটা, পরিবর্তনটা, ওইটা নিয়েই হচ্ছে আমাদের কাজ। তাহলে আসো দেখি ওইটা নিয়ে আমরা কাজ করি। এটা 30 ডিগ্রি সেলসিয়াসে, এটা 50 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি দেখো তো, আমরা এই জিনিসটা জানি কিনা, যে এই যে এল ড্যাশ এটা সমান সমান, আমরা ছোটবেলায় সূত্র শিখছিলাম যে এল ড্যাশ এটা হচ্ছে আদি দৈর্ঘ্য এল 1 প্লাস আলফা থেটা, আলফা ডেল থেটা আর কি,
মনে পড়ে সূত্র? 9-10 শিখে আসা সূত্র। তারের দৈর্ঘ্য প্রসারণ হওয়ার পরে তারের দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য 1 প্লাস আলফা, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, অনেক আগের ফর্মুলা, ছোটবেলায় শিখছিলাম বাচ্চাকালে, তাই না? তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে এবার দেখো তো আমি সূত্রটাকে একটু ভাঙতেছি। এল ড্যাশ এল এল আলফা ডেল থিটা, ভালো করে দেখবা এবার, ভালো করে দেখো। বলো এল ড্যাশের পরিচয় কি? এল ড্যাশের পরিচয় কি? পরিবর্তিত দৈর্ঘ্য। এল এর পরিচয় আদি দৈর্ঘ্য। তাহলে আদি দৈর্ঘ্যের সাথে এইটা কি? এইটা কি? দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে এই দৈর্ঘ্য পরিবর্তনটা, আদি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য পরিবর্তনটা যোগ হয়ে পরিবর্তিত দৈর্ঘ্য এল ড্যাশ, এটাই দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে এটা যদি দৈর্ঘ্য পরিবর্তন হয়, এইটা আমার ছোট হাতের এল না? এটা এই যে দৈর্ঘ্য পরিবর্তন, এটা আমার ছোট হাতের এল না? তাহলে ছোট হাতের এল, অতএব ছোট হাতের এল সেটা হচ্ছে বড় হাতের এল আলফা ডেল থিটা। তাহলে এবার আসো, মান বসাই দিলেই কাজ শেষ। ওয়াই এ ছোট হাতের এল, দ্যাট মিন্স বড় হাতের এল আলফা ডেল থিটা ডিভাইডেড বাই বড় হাতের এল, এই বড় হাতের এল কাটাকাটি। তারের আদি দৈর্ঘ্য জানার দরকার নেই। তাহলে অতএব প্রযুক্ত বলের যে সূত্রটা, আমরা যে সম্পর্কটা চাইতেছিলাম সেটা হচ্ছে এইটা, যে ওয়াই এ আলফা ডেল থিটা, ওয়াই এ আলফা ডেল থিটা, বা ওয়াই এ আলফা থিটা, অনেক জায়গায় থিটাও লিখতে পারে, ডেল থিটাও লিখতে পারে, আমরা ডেল থিটাই লিখবো। এটাই হচ্ছে সূত্র। অ্যাডমিশন টেস্টে আসলে তুমি এই সূত্রটা ডাইরেক্ট ব্যবহার করতে পারবা, অ্যাডমিশন টেস্টে আসলে। ঠিক আছে, এটা তোমাদের বোর্ড পরীক্ষা আসবে না, এটা একটু বেটার, মানে বেশি শিখাইলাম আর কি। তাহলে এবার আসো, এবার রেডিমেড ম্যাথ। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11, এর মান ব্যাস 0.8 মিলিমিটার, ব্যাস 0.8 মিলিমিটার হবে, এটা মিলিমিটার। হ্যাঁ, তাহলে পাই 0.4 × 10⁻³ এর স্কয়ার, পাই আর স্কয়ার, গুণ আলফা, আলফা কত? আলফা হচ্ছে 10 × 10⁻⁶, আর ডেল থিটা 50 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার পরিবর্তন 50 আর 30, তাহলে পরিবর্তন হচ্ছে 20। বুঝছো? অনেকে বলতে ভাই 20 ডিগ্রি সেলসিয়াস, ওইটারে তো কেলভিন করতে হবে। করো তুমি 20 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করো, 20 + 273 দিলে এমন মায়ের হবে, ঠিক আছে, এমন মায়ের হবে। 20 এর সাথে আবার 273 যদি যোগ করো তাহলে খুবই মায়ের হবে কিন্তু, কারণ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার ডিফারেন্স যা, কেলভিনেও তাপমাত্রার ডিফারেন্স তাই। মানে 50 + 273, 30 + 273, এবার বিয়োগ করো তো, বিয়োগ করলে 20ই পাবা। কথা কি বুঝছো? তাহলে এইখান থেকে এবার হিসাব নিকাশ করে প্রযুক্ত বলের মানটা কত, তাপমাত্রা পরিবর্তনে এক্সট্রা কি পরিমাণ বল এখানে প্রযুক্ত হবে সেটা বের করে ফেলবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তুর্য সরকার প্রিন্স, কেউ কি ইঞ্জিনিয়ারিং 23-এর ব্যাচে আসো? তাহলে দেখো আমি এই জায়গাটা আরেকবার একটু ক্লিয়ার করি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদি দৈর্ঘ্য এল, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্যটা বাড়বে, তো দৈর্ঘ্য বেড়ে কত হবে? এল ড্যাশ হবে, যতটুকু বাড়বে সেটাই হচ্ছে ছোট হাতের এল। এবার অনেক বলতে ভাই এখানে তো 30 থেকে 50-এ যায়নি, 50 থেকে 30-এ গেছে। ওকে, একই তো কথা, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে আসে, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে গেলে দৈর্ঘ্য কতটুকু হ্রাস পাবে? ছোট হাতের এল, ছোট হাতের এল। কি ক্লিয়ার? একই জিনিস। তো এই ছোট হাতের এল এর মানটা আমাদের দরকার। তো আমরা ছোটবেলায় একটা সূত্র জানতাম যে তাপমাত্রা বৃদ্ধি করার কারণে পরিবর্তিত যে দৈর্ঘ্য হবে সেটা হবে এল ড্যাশ এল প্লাস এল ইন্টু 1 প্লাস আলফা থিটা। এবার এটাকে আমি ভাঙলাম, তা ভাঙলে কি পাবো? এটা পরিবর্তিত দৈর্ঘ্য, এটা আদি দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্যের পরিবর্তন। এটা পরিবর্তিত হয়ে টোটাল দৈর্ঘ্য কত সেটা, এটা আদি মান, আদি দৈর্ঘ্য, আর তার সাথে প্লাস হচ্ছে যেটা, সেটাই হচ্ছে পরিবর্তন। ঠিক আছে, সেটা হচ্ছে পরিবর্তন। তো এই পরিবর্তনটা কত সেটাই আমার ছোট হাতের এল। ছোট হাতের এল বৃদ্ধি, হ্রাস, পরিবর্তনটা, সেই পরিবর্তনটা হচ্ছে ছোট হাতের এল। তো সেই ছোট হাতের এল এর মানটা এখানে বসাই দিলাম, ম্যাথ শেষ। কি ক্লিয়ার? বুঝলা সাইম আব্দুল্লাহ? বলো বুঝলা কিনা? ওকে, তাহলে আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলছি। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট দিন থেকে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। নেক্সট দিন আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক রিলেটেড, ইয়ং স্থিতিস্থাপক গুণাঙ্ক রিলেটেড আলোচনা আপাতত হইল। তাহলে আজকে এই পর্যন্তই। দেখি একটু ফেসবুক থেকে ঘুরে আসি, দেখি ফেসবুকের পোলাপানরা কি বলতেছে। বলো তোমাদের কি অবস্থা, বলো। হ্যাঁ, পরিবর্তন সেমই হবে,
30 থেকে 50 আসুক আর 50 থেকে 30 যাক, পরিবর্তনটা সেমই তো হবে। গুড, আজকের মতো ছুটি। হ্যাঁ, কি বলছে এক্সটেন্ড ইয়াসিফ না কি জানো, গ্রামের চাচাতো ভাই বলেন না। না, আর গ্রামের চাচাতো ভাই বলতেছি না। ডেল থেটা নেগেটিভ হইতে পারে না। ডেল থেটা নেগেটিভ, ওটা তো পরিবর্তন, ওটা কোনো সময় নেগেটিভ মান বসাবা না। ওটা তো তাপমাত্রার পরিবর্তনের মানটা, আমরা পরিবর্তন সবসময় পজিটিভ মানই বসাই দিব, জাস্ট মানটা বসাই দিব। ওকে, গ্রামের চাচাতো ভাই বললেন না। আচ্ছা, গ্রামের চাচাতো ভাই বললাম না, গ্রামের মামাতো ভাই বললাম তোমারে। সিলেটি ফুয়া, আইডির নাম খুঁজে পাও না, নিজের নাম দিবা। তুমি তো সেই আগে আগে যেমন মানুষ দিত কি অ্যাঞ্জেল, ফেসবুক আইডির নামের সাথে অ্যাঞ্জেল যুক্ত থাকতো। ভাইয়া, রাজশাহীর কোথাও 99 EX পাওয়া যায়? রাজশাহীর কোথাও পাওয়া যায় কিনা এটা আমি কেমনে জানবো বলতো? যে ক্যালকুলেটর পাওয়া যায় সেটা কিনে নিবা। দৈর্ঘ্য প্রসারণ সহগটা একটু বুঝাইয়া দেন। দৈর্ঘ্য প্রসারণ সহগ বুঝাই দিতে গেলে তোমাকে এখন তো ক্লাস 10-এ পাঠিয়ে দিব আমি। দৈর্ঘ্য প্রসারণ সহগ তো ছোটবেলার হিসাব নিকাশ। আচ্ছা, এটা নিয়ে কথা আমরা বলবো যখন আমরা হচ্ছে ওই যে আদর্শ গ্যাস পড়বো, থার্মোডাইনামিক্স পড়বো, তখন আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে একটু আলোচনা করব। থার্মোডাইনামিক্স এর সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টারে আলোচনা করব। যাও। ও, আজকে আবার ক্লাস স্লাইডটা, গতদিন আমি ক্লাস স্লাইডটা এটা এক্সপোর্ট দিতে ভুলে গেছিলাম, বুঝছো? এটা এক্সপোর্ট দিতে ভুলে গেছিলাম, তারপরে বন্ধ করে ফেলছি, কারেন্ট চলে গেছে এর মধ্যে। না, আজকে তোমাদের সামনে এক্সপোর্ট দিচ্ছি, আজকে তোমাদের সামনে এক্সপোর্ট দিয়ে দিচ্ছি। আজকে কি ক্লাস 4 ক্লাস স্লাইড, তাই তো? ক্লাস স্লাইড, ক্লাস স্লাইড কেন লাগবে তোমরা নিজেরা নোট করে ফেলবা। ক্লাস স্লাইড দেখে কি তুলবা বলো তো, আমি বুঝে তো। ক্লাস যদি করা থাকে তাহলে ক্লাস স্লাইডের কোনো দরকার হয়? ক্লাস যদি করা থাকে ক্লাস স্লাইডের দরকার হয় বলো? হ্যাঁ, আজকে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে বাই। তাহলে আজকের মতো ছুটি, টাটা টাটা।